ভাইয়া আমি এসএসসি 26, কিন্তু ভাইয়া আমি এই যে মূলের ধারণা আর হচ্ছে রাসায়নিক গণনা, মূল কনসেপ্ট কিচ্ছু পাই না, একেবারে জিরোতে আছি। সো তোমরা যারা এসএসসি 26-এ রয়েছো, যারা এখনো মূল সংখ্যা, মূলের ধারণা আর হচ্ছে রাসায়নিক গণনা এই অধ্যায়ে কিছুই পারো না, আজকের এই ভিডিওটা ভাইয়া তোমাকে পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে, কারণ এইখান থেকে তুমি একটা সিকিউ কিন্তু 100% তুমি পাবা। সো আজকের এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার এই মূল সংখ্যা নিয়ে তোমার লাইফে আর কোনো ভিডিও দেখতে হবে না, কোনো স্যারের কাছেও পড়তে হবে না। সো ভাইয়া আজকে এখানে 10টা তোমাকে দেখো 10টা এক্সাম্পল নিছি। এখানে তোমার এসএসসি বোর্ড এক্সামে আসাও কিছু ম্যাথ আছে, তাছাড়াও কিছু এক্সট্রা ম্যাথ আমি তোমাকে দিছি, যেগুলোর মাধ্যমে এই কনসেপ্ট একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বদরুল। সো আজকে আমি তোমাদের সামনে আসছি এই মূলকে একেবারে মনে করো যে কি বলছি, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ওকে? সো দেখো, আমরা আজকে কি শিখবো ভাইয়া? মূল সংখ্যা। এই মূল রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো দেখবো। তার আগে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা ভাই, মূল কি? হোয়াট ইজ মূল? মূলটা কি ভাইয়া? হ্যাঁ, মূল মানে কি? দেখো ভাইয়া, এই যে মূল, এটা হচ্ছে একটা পরিমাপের একক। এটা কি? তোমাদের এই যে এসএসসি কেমিস্ট্রি বই আমার কাছে আছে, দেখো তোমাদের বইয়ের প্রথম 111 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে মূল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। তার মানে কি? এইটা ভাই একটা পরিমাপের একক, এইটা জাস্ট একটা নাম্বার। এটা কি ভাইয়া? এটা একটা নাম্বার, জাস্ট এটা মনে রাখো, এটা একটা নাম্বার, একটা সংখ্যা আর কি, নাম্বার বা সংখ্যা। সো এই যে মূলের যে নাম্বারটা কত, এটা আমরা সবাই জানি, তাই না? সেটা কি? 6.023 ইন্টু 10⁻23 টি। এটা কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, তাই না? অণু, পরমাণু আর কি আয়ন হতে পারে। সো এই যে 23টি অণু, কি পরমাণু আর কি আয়ন হতে পারে, আয়ন। সো দেখো, এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা নাম্বার। এখন দেখো, ধরো এটা কিরকম নাম্বার? ধরো আমরা এটা কি আবার বলছি কি, মূল হচ্ছে একটা পরিমাপের একক, জাস্ট যেটা দ্বারা আমরা পরিমাপ করতে পারবো। সো এটা হচ্ছে এমন একটা নাম্বার যেখান থেকে তুমি যেদিক থেকে চাইবা সেদিক থেকেই যাইতে পারবা, এরকম একটা নাম্বার। যেমন ধরো আমরা 4টা সংখ্যা, না 4টাকে আমরা কি বলি? হালি বলি। তারপরে এই যে 12টা থাকলে আমরা কি বলি? 1 ডজন বলি না? তারপরে আর কি আছে দেখো, আরেকটা আছে, যেমন 1000টা হইলে আমরা কি বলি? এরকম 1000 হলে জাস্ট হাজার বলি, তাই না? হাজার বলি। ঠিক ওই রকম যখন তোমার কাছে এরকম একটা সংখ্যা থাকবে 6.023 ইন্টু 10⁻23, তখন তুমি এটাকে কি বলতে পারো? মূল বলতে পারো। যেমন 4টা থাকলে যেরকম আমরা বলতেছি এটা কি, এটা হচ্ছে হালি, 1 হালি বলতেছি, তাই না? তার মানে এই যে এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি? 1 মূল বলতে পারি। কনসেপ্ট কি समझ में आ गया? মানে বুঝা গেছে কনসেপ্ট? যখন এই সংখ্যাটা থাকবে তখন আমরা কি বলতে পারবো? 1 মূল বলতে পারো। আরো অনেক কিছু আছে, দেখাইতেছি আস্তে আস্তে। এই যে দেখো, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তুমি দিতে পারবা আজকের এই ক্লাস যদি তুমি দেখো। ভাইয়া এই ক্লাস তুমি দেখবা আর কি করবা? অবশ্যই শেয়ার করবা, কারণ এসএসসি 26 যারা রয়েছে, কেমিস্ট্রি একটা বেস্ট প্রিপারেশন তুমি এইখান থেকে নিতে পারবা। ভাইয়ের সাথে থাকো। এখন দেখো, তারপর হচ্ছে 12টা মানে কি? 1 ডজন, 1 ডজন, হ্যাঁ, ডজন। সো এরকম আমরা বলতে পারি। সো দেখো, এই হচ্ছে আমাদের মূলের কনসেপ্ট। এখন দেখো, আবার আরেকটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন তুমি ভাইয়া এই যে পারমাণবিক ভর আছে না, পারমাণবিক কি বলছি? পারমাণবিক ভর আর কি ভাইয়া? আণবিক ভর, আণবিক ভর। এই যে পারমাণবিক ভর আর হচ্ছে আণবিক ভর, হ্যাঁ, প্রত্যেকটা মৌলের বা যৌগের এই যে ভরগুলা, ধরো আমরা যদি একটা উদাহরণ নেই, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, হ্যাঁ, এই সালফিউরিক অ্যাসিড 98, তাই না? সো এই যে পারমাণবিক ভর বা আণবিক ভরের কিন্তু ভাই কোনো একক নাই, এগুলোর কোনো একক হয় না। সো তুমি যদি জোর করে এটার একটা একক ধরায় দেও আর কি, ধরো গ্রাম দিয়ে দিলা, হ্যাঁ, যদি তুমি জোর করে এরকম কিছু দিয়ে দেও, মানে গ্রাম এইটা দিয়ে দেও, তখন কিন্তু ভাইয়া এই 98 গ্রাম সমান কিন্তু আবার তোমাকে ওই যে 1 মূল হিসাব করা হয়। বুঝা গেছে? তার মানে কি, যখন আমাদের কোনো একটা যৌগের অথবা মৌলের পারমাণবিক ভর অথবা আণবিক ভর দিবে,
যদি আমাদের এরকম গ্রাম হিসাবে প্রকাশ করা হয় তখন আমরা এটাকে এক মূল বলতে পারি। কি বলতে পারি? এক মূল কিন্তু আমরা বলতে পারি। সো জাস্ট এইটা মাথায় রাখবো। তারপর যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি বা ধরো সোডিয়াম কত ভাই? সোডিয়াম Na23 যদি গ্রাম দেওয়া থাকে তার মানে কি এটা হচ্ছে এক মূল, হ্যাঁ এরকম। সো এটা কি বোঝা গেছে যে মূল জিনিসটা কি? এটাই হচ্ছে মূল সংখ্যা। সো মূলের কনসেপ্ট কি ভাইয়া? মূল হচ্ছে একটা নাম্বার বা একটা সংখ্যা, যদি এই সংখ্যাটা থাকে তখন আমরা বলতে পারি এক মূল, আর যদি আণবিক ভর অথবা পারমাণবিক ভরের সাথে গ্রাম এরকম থাকে তখন আমরা এটাকে বলতে পারি এক মূল। তারপরে ধরো এতটুকু অণু, পরমাণু, আয়ন থাকতে পারে, ঠিক এটা একটা প্রকাশক যেটার মাধ্যমে আমরা মূলকে প্রকাশ করি, তাই না? এখন দেখো, এখন আমরা দেখি যে ধরো যদি এরকম থাকে, ধরো আর এই যে এটাকে কি বলে? অ্যাভোগাড্রোর সংখ্যা। কি বলে? অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে আমরা Na দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? Na দ্বারা প্রকাশ করা হয়। তো যখনই ভাইয়া তোমাকে আমি বলবো যে এই Na লিখবো তখন তুমি এটা মনে রাখবা যে এটা হচ্ছে 6.023 × 10⁻23। এটা মনে রাখবা যখনই আমি বলবো যে Na, যখন আমি এইটা বলবো Na অ্যাভোগাড্রোর সংখ্যা, তুমি এটা মনে রাখবা। ওকে, এখন দেখো, এখন আমরা যদি বলি ধরো এরকম যে এক মূল, হ্যাঁ 1 মূল কি দিতে পারি? ধরো 1 মূল আমরা যদি সালফিউরিক অ্যাসিড দিই, ধরো এখানে আমরা লিখি H2SO4 সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা লিখতে পারি NaT। Na মানে কি? এই যে 6.023 × 10⁻23 NaT কি? H2SO4 সালফিউরিক অ্যাসিড। অথবা আমরা কি লিখতে পারি? 98 মূল বা গ্রাম যদি দেওয়া থাকে তাহলে এটা বলতে পারি এত গ্রাম, মানে এটাও আমরা লিখতে পারি 1 মূল। এত গ্রাম মানে কি? বা এখানে আমরা লিখতে পারি 1 মূল। কি লিখতে পারি? 1 মূল। জাস্ট এটা মনে রাখো যে এটা 1 মূল। হ্যাঁ, তারপর যদি আমরা এখানে লিখি যে 1 মূল মানে সোডিয়াম যদি লিখি আমরা, তার মানে কি? NaT, Na সোডিয়াম, এখানে কি 23 গ্রাম মানে 1 মূল। বুঝা গেছে? তারপর আমরা যদি আরেকটা উদাহরণ নেই, যেমন কার্বন ডাইঅক্সাইড। 1 মূল কার্বন ডাইঅক্সাইড মানে কি ভাইয়া? 1 মূল কার্বন ডাইঅক্সাইড CO2 NaT CO2। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? দেখো তুমি যদি আণবিক ভর বের করো কত আসবে? 44 গ্রাম, তাহলে হবে 44 গ্রাম, এটা কত? 1 মূল। বুঝা গেছে? তাহলে এক মূল সমান কি? এক মূল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে এই যে এইটা মানে কি? এই যে এই সংখ্যাটা 6.023 × 10⁻23 সালফিউরিক অ্যাসিড অথবা 98 গ্রাম সমান কি? এই যে সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম মানে 1 মূল। আবার আমরা যদি 1 মূল সোডিয়ামের কথা চিন্তা করি তাহলে NaT মানে কি? এই যে 6.023 × 10⁻23 সোডিয়াম অথবা 23 গ্রাম সোডিয়াম মানে 1 মূল সোডিয়াম। বুঝা গেছে? তারপরে ঠিক সেম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। জাস্ট এইটা একটু মাথায় রাখো যে এরকম হবে। এখন দেখো আমরা একটু ফর্মুলা দেখার চেষ্টা করব। আবার এইটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের আরেকটা জিনিস আছে এখানে মূলের কনসেপ্টে। যদি আমরা দেখো তোমাদের বইও দেওয়া আছে, তোমাদের বই আমাদের সামনে আছে। সো আমরা যদি এখানে একটু দেখি, যেমন এসটিপিতে, হ্যাঁ এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর এসটিপিতে তোমাদের যে আয়তন, যেমন এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 273 কেলভিন, তারপর হচ্ছে 1 atm চাপে তোমাদের আয়তনটা হয় কত জানো? আয়তন হচ্ছে 22.4 লিটার মেবি, হ্যাঁ 22.4 লিটার। আয়তনটা কত? 22.4 লিটার। এইটা একটু মাথায় রাখবা যে আয়তনটা কত? আয়তন হচ্ছে এত লিটার হয়ে থাকে। সো এখন আমরা তোমাদের যে ফাইনাল যে ফর্মুলা যেটার মাধ্যমে তুমি ম্যাথ করবা এইটা একটু দেখো। সো দেখো এই যে মূলকে আমরা n দ্বারা প্রকাশ করব। কি n দ্বারা প্রকাশ করব? n আমরা নিচে লিখি, হ্যাঁ n মানে হচ্ছে মূল সংখ্যা। এখন তুমি যদি কোনো একটা যৌগের অথবা মৌলের, যেমন এরকম তোমাকে প্রশ্ন দেওয়া থাকলো, তোমাকে চাইলো যে তুমি মূল বের করবা, তুমি ভাই মূল কিভাবে বের করবা? মূল মানে কি ভাইয়া? মূল মানে হচ্ছে উপরে থাকবে গিভেন মাস, মানে তোমাকে যেই ভরটা দেওয়া থাকবে এইটা, যেমন
ডাব্লিউ, ভর বাই আমরা এটাকে বলি আণবিক ভর এম। আণবিক ভর তো বুঝোই তোমরা, আণবিক ভর কি, এই যে কার্বন ডাইঅক্সাইডের যেটা পাইলাম আমরা 44 গ্রাম, বাট আমাদের এইখানে ভরটা দেওয়া থাকবে, কি ভর দেওয়া থাকবে, যেটা আমাদের কোয়েশ্চেনের মধ্যেই দিয়ে দিবে যে ভর বাই আণবিক ভর, এটা কি আণবিক ভর, আর এটা হচ্ছে গিভেন ভর, মানে যেটা তোমাকে দেওয়া থাকবে, অথবা আণবিক ভর দেওয়া থাকলে তুমি এই গিভেন যে ভর এটা তুমি বের করতে পারবা। তারপর দেখো, তারপর এইটা সমান আমরা কি লিখতে পারি, এন বাই এন এ, এন বাই এন এ। সো এই যে এম, এটা হচ্ছে সংখ্যা, আর এটা হচ্ছে কি ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমাকে যদি এই সংখ্যা দেওয়া থাকে, এই সংখ্যা চাইবে, আর যদি এই সংখ্যা দেওয়া থাকে মূল যদি আমরা নির্ণয় করতে চাই, জাস্ট এটা দ্বারা ভাগ করে দিব অ্যাভোগাড্রোর সংখ্যার দ্বারা, বাস। এখন আমাদের আরেকটা কি, আমরা ওই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচারে আমরা আয়তন পাইছি কত, 22.4 লিটার। সো এখানে আমরা লিখতে পারি বি, এসটিপিতে, বি কি এসটিপিতে এখানে থাকবে 22.4 লিটারে থাকবে। সো এইটা এইটার যে ডাব্লু যেটা এটা থাকবে গ্রাম এককে, আর এটার যে আয়তন থাকবে সেটা হচ্ছে লিটার এককে। এইটা একটু মাথায় রাখতে হবে আমাদের, এইটা একটু মাথায় রাখবো। আর হচ্ছে এস ইন্টু ভি, এটা কিন্তু লিটার এককে থাকবে, এটা কি থাকবে, এটা আমাদের লিটার এককে থাকবে। সো এই হচ্ছে আমাদের মূলের কনসেপ্ট, এই হচ্ছে মূল। মূল সমান আমরা জানি ডাব্লু বাই এম, ডাব্লু হচ্ছে ভর আর এম হচ্ছে কি আণবিক ভর, যেটা আমরা যৌগ থেকে, যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। সো ওইটা থেকে আমরা বের করতে পারি, কিভাবে বের করবো এটাও দেখাইতেছি, জাস্ট এইখানে আমরা দেখবো সবকিছু। আগে আমাদের কনসেপ্টটা বিল্ড আপ করা দরকার। তারপর হচ্ছে এন ডিভাইডেড বাই এন, এন হচ্ছে তোমাকে যদি এনটা দেওয়া থাকে, যেমন এইখানে একটা কোয়েশ্চেন আছে এরকম, যেমন এই যে অনুসংখ্যা যদি দেওয়া থাকে, সো তারপর আমরা দেখবো, এগুলো দেখবো, সবকিছুই দেখবো। সো দেখো এন বাই এন এর তারপর হচ্ছে বি, আয়তন লিটার এককে তুমি রাখবা, যেমন 22.4 লিটার, আর হচ্ছে এস ইন্টু ভি, যদি আমাদের ঘনমাত্রা দেওয়া থাকে তখনও কিন্তু আমরা মূল সংখ্যা বের করতে পারি। আর এইখানে যে বি থাকবে এটাও লিটার এককেই থাকবে। সো দেখো আমরা ফাইনালি কি পাচ্ছি, আমরা ফাইনালি যেটা পাচ্ছি আমাদের সূত্র পাচ্ছি হচ্ছে এম মূল ইজ ইকুয়ালস টু ডাব্লু বাই এম ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, এন বাই এন এ ইকুয়ালস টু ভি বাই 22.4 লিটার গোজ টু এস ইন্টু বি। এটাও লিটার এককে থাকবে, এটা একটু মাথায় রাখবা। এখানে ডাব্লু কি থাকবে গ্রামে, আর আয়তন থাকবে হচ্ছে লিটার এককে, জাস্ট এইটা মাথায় রাখতেই হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি ম্যাথ সলভ করি তাহলে দেখবা এই প্রত্যেকটা জিনিস একেবারে তোমার কাছে জল কি তার চেয়েও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই তুমি কি করবা, ভিডিওটা ভাইয়া ধৈর্য ধরে দেখো, ধৈর্য ধরে দেখলে তাহলে দেখবা এখান থেকে একটা সিকিউ তোমার কমন আসবেই আসবে। এই ক্লাসগুলো ভাইয়া বেশি বেশি শেয়ার চাই, হ্যাঁ কি করবা, বেশি বেশি শেয়ার চাই। এখন দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি, প্রথম কোয়েশ্চেন হচ্ছে 27 গ্রাম পানিতে কত মূল বিদ্যমান, আমার চাইছে কি মূল নির্ণয় করতে। এখন দেখো এই যে 27 গ্রাম পানি বলছে না, 27 গ্রাম বলছে না, তাহলে এখানে দেখো গ্রাম এককে দেওয়া আছে। আমরা কি বলছি, আমাদের ডাব্লু কি থাকবে গ্রাম এককে, ডাব্লু এটা কি, এটা কিন্তু ডাব্লু। সো আমরা যদি প্রথম কোয়েশ্চেনের আনসার দিতে চাই, আনসার টু দ্য প্রথম কোয়েশ্চেন, তাহলে কি দেখো এখানে আমাদের দেওয়া আছে ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে ডাব্লু কত 27 গ্রাম, আর কি কি বলছে পানিতে, তার মানে আমাদের যৌগটা কি H2O। সো পানির আণবিক ভর কত, দেখো H2 মানে 2 প্লাস কত 16 কত 18। তাহলে আমরা মূল সমান কি জানি, M is equals to W by M। তাহলে দেখো W কত 27, আর এই যে আণবিক ভর M কত, এটা হচ্ছে আমাদের M হচ্ছে 18। সো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসে, দেখো আমরা যদি ভাগ করি তাহলে কত আসে, হোয়াট কি ক্যালকুলেটর কাজ করতেছে না। সো দেখো ভাই আমরা যদি ভাগ করি তাহলে কি আসে 1.5 আসে। সো তুমি যদি এটা ভাগ করো তাহলে দেখবা কি এটা এইখানে 1.5 আসছে, কি আসছে 1.5, কত আসবে 1.5। হ্যাঁ সো দেখো আমার কাছে যে ক্যালকুলেটর আছে এটা কাজ করতেছে না কেন, করতেছে দেখি যে 27 ডিভাইডেড বাই 18, তাহলে কত আসে 1.5। হ্যাঁ এখন দেখো, এখন আমরা এটা তো দেখলাম, এটা আমাদের প্রথম একেবারে ইজি ছিল, একেবারে বেসিক, একেবারে ইজি পিজি। সো 27 গ্রাম পানিতে কত মূল আছে 1.5 মূল, এটা আমরা কি বলবো এন, এটা হচ্ছে মূল। এক মূল পানির অণুতে হাইড্রোজেনের সংখ্যা কি বলছে ভাইয়া
এক মোল পানির অণুতে হাইড্রোজেনের সংখ্যা চাইছে, কি চাইছে আমাদের? সংখ্যা চাইছে। তাহলে দেখো এক মোল পানিতে, দেখো 2 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বরের আনসার। দেখো এক মোল পানিতে দেখো হাইড্রোজেন কত আছে? দেখো এক মোল পানি মানে কি? এক মোল পানি মানে H2O তে হাইড্রোজেন আছে কয়টা? দেখো এক মোল পানিতে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা কি? 6.023 ইন্টু 10⁻23। এটা অণু, মানে এই যে অণুতে এক মোল পানির অণুতে এইটা আছে হচ্ছে আমাদের, এইটা আছে, এই সংখ্যাটা আছে NAT, এটাকে আমরা কি বলি? Na, তাই না? এটা। এখন দেখো এক মোল পানিতে হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন আছে 2টা, 2H আছে, অবশ্যই 2H আছে। আর তোমরা তো জানো যে এই যে সংখ্যাটা, এটা অণু, পরমাণু, আয়ন সবার জন্য সেম। তার মানে কি হবে? এখানে হাইড্রোজেন, যে এই যে এক মোল পানিতে হাইড্রোজেনের মূল কি? 6.023 ইন্টু 10⁻23 টি। এটা হচ্ছে পরমাণু, হ্যাঁ পরমাণু। তার মানে এই পানির অণুতে এক মোল পানিতে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। তাহলে সংখ্যা কি হবে? হাইড্রোজেন অণুর সংখ্যা কত হবে? হাইড্রোজেন কি বলছে? হাইড্রোজেন পানির অণুতে হাইড্রোজেন সংখ্যা কত হবে? হাইড্রোজেন হবে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 টি। বুঝা গেছে? কেন এটা? দেখো এটা অণু, পরমাণু, আয়ন প্রত্যেকটার জন্য সেম। এই পানির সম্পূর্ণ অণুতে এতটি কি আছে? সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে, তাই না? আবার এই হাইড্রোজেনের জন্য আলাদাভাবেও এই সংখ্যাটাই আছে। তো যেহেতু এটা অণুকে নির্দেশ করে, পরমাণুকে নির্দেশ করে, আয়নকে নির্দেশ করে, সেহেতু এই পানির অণুতে হাইড্রোজেন আছে 2টা, তাহলে কি হবে? 2 ইন্টু এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা হবে, তাহলে 2 ইন্টু Na, জাস্ট এইটা। সো এটা দ্বারা গুণ করলে যেটা আসে এটা হচ্ছে তোমার আনসার। জাস্ট এটা তুমি মাথায় রাখো। তারপরে আমাদের বলছে যে খুবই ইন্টারেস্টিং এই প্রশ্নটা, দেখো এইটা তোমাদের যে খনিজ সম্পদ ও জীবাশ্মের অধ্যায়ের একটা ম্যাপ দিয়ে দিছে এখানে। সো এটা কি বলছে একটু দেখো। এটা বলছে তোমাকে যে এক্স, বলছে এই যে এক্স হচ্ছে কি? এইটা এক্স হচ্ছে এইটা, তাই না? এটা কি ভাইয়া? এটা বেনজিন, তাই না? সো প্রত্যেকটার কোণায় কিন্তু এক একটা কার্বন আছে, হ্যাঁ প্রত্যেকটার কোণায় এক একটা কার্বন আছে। সো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এরকম হবে সি সি সি, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু 3টা করে হাত, 2টা করে হাত না। সো এখানে কিন্তু এরকম 2টা করে হাইড্রোজেন আছে। এইভাবে এটার স্ট্রাকচার হবে এরকম আর কি। সো এটা হচ্ছে তোমাদের খনিজ সম্পদ আর জীবাশ্ম। সো এই অধ্যায়ে তোমরা যারা ভালোভাবে শিখতে চাও, বাইরের প্লেলিস্ট আছে এটার উপর, তুমি দেখতে পারো একেবারে বেসিক থেকে। সো ওইটা যদি দেখো, মানে মনে করো যে ওই অধ্যায় একেবারে দামাখাদার একটা ক্লাস, সো ওইটার উপর ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। সো দেখো এখানে আমরা যদি কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা হিসাব করে দেখো, একটা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন, হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন আছে 12টা, C6H12, এটাই তো C6H12। সো এইটার কি বলছে? বলছে যে এক্স এর 2 মোল কত গ্রাম? দেখো এক্স এর 1 মোল সমান কত গ্রাম? দেখো যেহেতু আমরা কি জানি, যদি এইটার আণবিক ভর আমরা বের করি, ওটা যদি গ্রাম এককে আমরা প্রকাশ করি তাহলে এটা কি 1 মোল। তাহলে এটার আণবিক ভর কত? দেখো কার্বন কত? কার্বন হচ্ছে 12 ইন্টু 6 প্লাস কত? 12। সো এটা যদি তুমি হিসাব করো তাহলে কত আসে? দেখো 6 12 72, 12 ইন্টু 6 72 প্লাস হচ্ছে 12, তাহলে কত আছে? 84। তাহলে 1 মোল, দেখো এটা কি হবে? 1 মোল C6H12 ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? কত? 84 গ্রাম, তাহলে 84 গ্রাম। তাহলে এক্স এর 2 মোল, এক্স এর যদি 2 মোল হয় তাহলে এক্স কি? এটার 2 মোল হলে কি হবে? জাস্ট 2 ইন্টু 84 গ্রাম। এটা যদি গুণ করি তাহলে কত আসে? 2 ইন্টু 2 168, তাহলে কত আসে? 168 গ্রাম। তাহলে এক্স এর 2 মোল মানে কি? এক্স হচ্ছে এই যৌগ, এটার 2 মোল মানে হচ্ছে 2 ইন্টু 84 গ্রাম। বাস, এটাই কনসেপ্ট। 1টা 2টা 3টা আমরা করে ফেলছি, তাই না? এখন আমাদের 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে
প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করে। আমি দেখা যাচ্ছে কি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে প্রমাণ অবস্থায় মিথেন, এটা কি মিথেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে চাইছে। এখন দেখো আমরা যদি প্রমাণ অবস্থা মানে কি এসটিপি, সো দেখো কি বলছে যে প্রমাণ অবস্থায় এটার ঘনত্ব নির্ণয় করতে চাইছে, যে প্রমাণ অবস্থায় মিথেন গ্যাস। তাহলে আগে এইটা দেখো যে এই যে মিথেন কি বলছে, মিথেন মানে কি CH4 এটা কি বলে মিথেন। তাহলে মিথেনের কি বলতেছে আমরা ঘনত্ব নির্ণয় করতে। তাহলে মিথেনের যদি আমরা ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো ঘনত্ব সমান কি এইটা আমাদের একটু বুঝতে হবে। দেখো প্রমাণ অবস্থায় বলছে না, তার মানে কি ভি এর মান যেটা, এইটা তো আমরা জানি যে প্রমাণ অবস্থায় আমাদের যে দুইটা সূত্র লাগবে এখানে, যেটা সেটা হচ্ছে দেখো আমরা জানি N ইজ ইকুয়ালস টু কি W/M B/22.4। এখন মিথেন গ্যাস বলছে না, তাহলে মিথেন CH4 এটার আণবিক ভর কত, কার্বন হচ্ছে 12 প্লাস হচ্ছে 4, কত আসে 13 14 15 16 না 16। এখন দেখো আমরা জানি কি W/V এটাই কি, এটাই তো রু বা ডি দ্বারা আমরা প্রকাশ করি, যেটাকে আমরা ঘনত্ব বলি M/22.4, এটা লিটার এককে। তাহলে এটা কি ডি ইজ ইকুয়ালস টু এম কত 16 ডিভাইডেড বাই 20.4। সো সুতরাং আমরা কি ডি বলতে পারি কত, দেখো এটা দ্বারা যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। সো আমরা এটা দেখতেছি যে 16 ডিভাইডেড বাই 22.4 কত আসে 0.71 0.71 গ্রাম পার লিটার হবে। এটা হচ্ছে লিটার এককে, এটা হচ্ছে গ্রাম এককে, তাহলে কি হবে গ্রাম পার লিটার। তাহলে আমাদের যে ঘনত্ব কত আসলো 0.71 গ্রাম পার লিটার। সো এগুলো কি আহামরি কঠিন কিছু? হ্যাঁ বলো তো কঠিন কিছু? এগুলো কিন্তু তোমাদের প্রশ্নে আসে, তোমরা পারো না কেন পারো না? এই যে জাস্ট সূত্রটা তুমি অ্যাপ্লাই করো। দেখো এই যে ঘনত্ব চাইছে, তোমরা অনেকে এই জিনিসটাই জানো না, এই জিনিসটা না জানার কারণে তোমরা ঘনত্বটা নির্ণয় করতে পারতেছো না, তাই না? একেবারে ইজি ফিজি মনে করো যে এখন আমরা আস্তে আস্তে কিন্তু একটু ডিপের দিকে যাইতেছি, আমাদের ম্যাথগুলো বড় হবে, খুবই ইন্টারেস্টিং। যেমন 25 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটা অণু আছে এইটা আমরা দেখবো। দেখো দেখো তোমার এখানে যেটা দেওয়া থাকবে এইটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো কি বলছে 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তার মানে কি আমাদের ডাব্লুর মান কিন্তু দেওয়া আছে। আচ্ছা আমরা এটা একটু মুছে ফেলি, আমরা এটা দুইভাবে, আমি আসলে তোমাকে এই যে সূত্র দিয়ে করাইতেছি, কারণ যে সূত্র দিয়ে এটা করলে একটু স্মার্টলি ঐকিক নিয়মে করা যায়। সো দেখো আমার এখানে কি কি দেওয়া আছে, দেখো ডাটা কি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড না H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে কত দেওয়া আছে, আমার ডাব্লু দেওয়া আছে কত 25 গ্রাম, তাই না? আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এম কত জানি 98, এটা আমরা বের করলেই পারবো। তো 98 আমার কাছে কি চাইছে যে কতটুকু অনুসংখ্যা, তার মানে আমার কাছে চাইছে হচ্ছে এন চাইছে না। এখন দেখো তুমি প্রথম কাজ হচ্ছে তুমি যদি এইটা জানো যে N ইজ ইকুয়ালস টু W/M, এখান থেকে তুমি কি করতে পারো মূল বের করতে পারো, বা যদি তুমি সরাসরি সূত্রটা বসায় দাও, যেমন আবার এটা সমান কি জানি N/Na, সো ওইখান থেকে আমরা N এর মানটা যদি বের করি তাহলে এটা দিকে গুণ হয়ে যাবে, তাই না? আর যদি তোমার এইভাবে কঠিন লাগে তাহলে তুমি কি করবা, দেখো এখানে তোমাকে দুইটা ডাটা দেওয়া আছে না, তো মূল সংখ্যা বের করে নাও 25 ডিভাইডেড বাই 98। তাহলে দেখো মূল সংখ্যা কত আসে, মূল কত আসে দেখো 25 ডিভাইডেড বাই 98, তাহলে কত আসে 0.255। হ্যাঁ 0.255, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 0.255 এইটা পাচ্ছি, এটা হচ্ছে n এর মান। এখন আবার আমরা জানি কি আবার n ইজ ইকুয়ালস টু n/na, তাহলে n বার করব, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে না, তাহলে n ইজ ইকুয়ালস টু n ইন্টু na। সো এটা 0.55255, হ্যাঁ 0.255 ইন্টু এই যে na, এটা যদি তুমি গুণ করো na মানে কি, na মানে হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটু জায়গা হইতেছে না শর্ট, সো আমরা এদিকে লিখি, যদি আমরা এই যে এটাকে যদি এখানে লিখি n ইকুয়ালস টু কি n ইন্টু na, হ্যাঁ তাহলে এটা কত 0.255 ইন্টু 6.023 ইন্টু 10⁻23t, যে সংখ্যাটা আসবে এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডে
অনুসংখ্যা কি সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকবে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো কি হচ্ছে, এটা কি সালফিউরিক অ্যাসিড? হ্যাঁ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। সো তাহলে কত আসতেছে, 0.25 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1.53 ইন্টু 1.536, 1.53 না 1.536 ইন্টু আজান হইতেছে না 10⁻23। তো ভাই দেখো আজানের কারণে একটু স্টপ রাখছিলাম। সো দেখো আমাদের যে অনুসংখ্যা কতটি, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। সো খুবই ইন্টারেস্টিং ছিল এই প্রশ্নগুলা। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা, খুবই ইন্টারেস্টিং কিন্তু। সো দেখো তোমরা ভিডিওটা পজ করে এইটা একটু দেখো পারো কিনা, যে দেওয়া আছে অক্সিজেন অনুসংখ্যা হচ্ছে এতটি, এসটিপিতে O2 এর ভর এবং আয়তন নির্ণয় করো। দেখো তো ভিডিওটা পজ করে এটা স্টপ করে, ভিডিও স্টপ করে তোমরা এটা আনসার করো, আর আমি এদিকে লিখে দিচ্ছি। হ্যাঁ, সো আশা করি তোমরা এটা করছো। সো দেখো এখন আমাদের কি বলছে যে অনুসংখ্যা দেওয়া আছে, তার মানে কি এন দেওয়া আছে কত ভাইয়া, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 24t, এটা দেওয়া আছে। আর কি বলছে এসটিপিতে এত ভর। আমরা কি জানি, আমরা জানি কি n ইজ ইকুয়ালস টু n বাই n এ, আগে এইটা বের করি আমরা। তাহলে n কত দেওয়া আছে, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 24। এখানে আমরা এক্সাক্ট মানটা নিব না, একটা কারিব মানে কাছাকাছি একটা মান নিব, সেটা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা কাটলে কি তো 2, এটা কাটলে 10, তাহলে এটা এখানে আসতে পারে 20, মানে কাছাকাছি একটা মান নিলাম, এক্সাক্ট না। সো যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য এটা এই ম্যাথটা দিছি, এটা তোমাদের বইয়ের না, সো এটা অন্য একটা জায়গার ম্যাথ। সো দেখো তাহলে আমরা কি পাইতেছি, এখন আমাদের বলছে কি এই যে অক্সিজেন যে অণু এইটার ভর, তাহলে O2 এর ক্ষেত্রে আমরা জানি কি O2 এর জন্য m আমরা জানি না, m কত, 16 গুণ 2 তার মানে কত 32 আসে, 32 আসে। সো আমাকে কি বলছে, ভর নির্ণয় করতে বলছে। আমার অলরেডি আমি কি পাইছি, n পাইছি না, n পাইছি, তাহলে n ইজ ইকুয়ালস টু w বাই m, আমি জানি m, এটা জানি, তাহলে আমি বের করব কি এই w, তাহলে আমি w যদি বের করতে চাই তাহলে কি করব, w ইজ ইকুয়ালস টু n ইন্টু m, জাস্ট এইটার সাথে এটা গুণ করে দাও, 220 ইন্টু 32, তাহলে যেহেতু আসে ওইটা হচ্ছে আমাদের w এর মান। তাহলে কত আসে দেখো, আমরা যদি এটা লিখি 20 ইন্টু 32 কত আসে, 640 গ্রাম, 640 গ্রাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আনসার। আর কি বলছে আয়তন, এখন দেখো আয়তন m ইজ ইকুয়ালস টু b বাই 22.4 লিটার। সো আয়তন যদি আমরা বের করতে চাই, v ইজ ইকুয়ালস টু কত, n ইন্টু 22.4। সো n কত, 20 ইন্টু 22.4 গুণ করো, বাস ভাইয়া একেবারে ইজি কনসেপ্ট, একেবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার, আর কোনো কনসেপ্টে ঝামেলা হওয়ার কোনো কথাই না। তাহলে কত, 22.4 ইন্টু 20 কত আসে, 448, যা আসে তাই, জাস্ট কনসেপ্টটা বুঝো, কনসেপ্ট যদি বিল্ড আপ করতে পারো, এইসব ম্যাথ তোমার কাছে একেবারে পানি ভাত হবে, পানি ভাত। তারপরেরটা দেখো বলছে কি, দেখো 16 গ্রাম মিথেনকে পুরানো হয়, যদি 16 গ্রাম মিথেনকে পুরানো হয় তাহলে উৎপাদে কার্বন ডাই অক্সাইডের ভর নির্ণয় করো এবং আয়তন নির্ণয় করো, পারবা? এটা একটু ভিডিও স্টপ করে এটা একটু চেষ্টা করো, এখন আমার সাথে মিলাও। হ্যাঁ, সো আশা করি তোমরা চেষ্টা করতেছো, যদি চেষ্টা না করো তাহলে কি হবে, পারবা না। সো এটা একটু মাথায় রাখো। কি বলছে, 16 গ্রাম মিথেনকে যদি পুরানো হয়, এখন দেখো ভাই মিথেন CH4, এটাকে যদি তুমি পুরাও অক্সিজেন দ্বারা, কি বলছে আমাকে, বলছে যে উৎপাদে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কি বলছে ভাইয়া আমাকে, উৎপাদে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাহলে CO2 প্লাস হচ্ছে কি H2O, পানি উৎপন্ন হবে যদি আমরা পুরাই, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন হবে। সো এখানে 2টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, সো এখানে যদি আমরা 2 দেই তাহলে অক্সিজেন 2টা 4টা, এখানে 2 দিতে হবে, ব্যালেন্স। সো ব্যালেন্স করে ফেলছি। সো এই যে বলছে কি, এই যে কার্বন ডাই অক্সাইডের কি বলছে, কার্বন ডাই অক্সাইডের ভর, এই যে কার্বন ডাই অক্সাইড উৎপাদে কার্বন ডাই অক্সাইডের ভর, আর হচ্ছে কি, আর হচ্ছে আয়তনটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা মূলটা আমাদের বের করতে হবে। দেখো এখানে 1 মোল মিথেনকে যদি তুমি পুড়াও তাহলে কি পাচ্ছ, 1 মোল কার্বন ডাই অক্সাইড পাচ্ছ। কিভাবে বুঝলাম, কারণ তাদের সহগ কিন্তু সেম,
তাই না? যদি এখানে আমি 2 দিতাম তাহলে 2 মোল মিথেনকে পুরাই আমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতাম। বাট এখানে আমি দেখতেছি যে 1 মোল মিথেনকে যখন আমি অক্সিজেন দ্বারা বার্ন করলাম, বার্ন মানে পুরাইলাম, তখন আমি কি পাচ্ছি? 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি ভাইয়া। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে এখন যদি আমি এইটার মিথেনের মূল সংখ্যাটা বের করতে পারি, তাহলে এইটার যে মূল ওইটারও সেম মূল হবে, তাই না? তাহলে 16 গ্রাম মিথেনকে পুরাইছে। এখন দেখো 16 গ্রাম মিথেনকে পুরাইয়া কতটুক মানে কার্বন ডাইঅক্সাইড পাইছে ওইটা আমরা বের করব। এখন দেখো আমাকে মিথেনের CH4 এইটার এম কত, এম আমি জানি কত 16। এখন দেখো আর এই মিথেনের কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে যে 16 গ্রাম, গিভেন মাস আমাদের বোর্ড দেওয়া আছে 16 গ্রাম দেওয়া আছে। এখন আমরা যদি এখান থেকে মূল সংখ্যাটা বের করি সেটা হচ্ছে কি W/M, এটা বের করো। তাহলে W/M তুমি বের করবা কিভাবে? W কত? 16 বাই হোয়াট ইজ দিস 16 তাহলে কত আসে? 1 মোল আসে। তাহলে এটা 1 মোল আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা 1 মোল পুরাইয়া আমি এখানে 1 মোলই পাইব। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমার N মোল কিন্তু পেয়ে গেছি। CO2 এর জন্য N কত? 1 মোল। এখন আমাকে কি বলছে? কার্বন ডাইঅক্সাইডের ভর নির্ণয় করতে বলছে। এই যে W নির্ণয় করতে বলতেছে, ভর, আণবিক ভর না, কিন্তু আণবিক ভর তো আমি জানি, তাই না? যেমন কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইডের M কত? 44 গ্রাম, এটা মুখস্থ হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমি কি দিব? N is equals to W/M। সো আমি কি করব? W বের করব N into M। N কত? 1 into M কত? 44। দ্যাট মিনস 44 এটা হচ্ছে গ্রাম। সো দেখো আমরা খুব ইজিলি, দেখো ভাইয়া এই যে প্রত্যেকটা ম্যাথ তোমার কাছে কঠিন লাগবে, বাট খুব ইজিলি তুমি এই কনসেপ্ট দিয়ে খুব ইজিলি কিন্তু বের করতে পারবো। এটা একেবারে ইজি, একেবারে ইজি। তুমি একটু ট্রাই করো, পরেটা ট্রাই করো, দেখো পারো কিনা। তোমাদেরকে এরকমও দেয় না, তারপরে যদি তোমাকে আয়তন নির্ণয় করার কথা বলে তুমি পারবা না। কেন পারবা না? হ্যাঁ, N সমান কি? B/22.4 লিটার দাও, তাহলে B এইখানে আনো, তাহলে এখানে কত আসবে? N into 22.4 লিটার, তাহলে কত আসে? 1 into 22.4 লিটার, তাহলে 22.4 লিটার। এটাই তো আসে আনসার কি বেশি কঠিন? এগুলোই তো তোমাদের SSC এক্সামে আসে। সো তুমি কি পারবা না? ভাইয়ের ক্লাস কি কঠিন লাগে? হ্যাঁ, অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা ভাইয়ের ক্লাস কিরকম লাগে। অবশ্যই ভাইয়ের আর্নেস্ট রিকোয়েস্ট হচ্ছে তুমি ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে দেখবা একটা বেস্ট ফিডব্যাক তুমি পাচ্ছ, একটা বেস্ট রেজাল্ট করার মতো কন্টেন্ট তোমাকে আমি দিতেছি। তুমি দেখো না, এই ক্লাসগুলো করো, তোমাদের জন্য ওয়ান শট সিকিউ ক্লাস নিয়ে আসবো। তো বেসিক থেকে এক ক্লাসের মাধ্যমে সবকিছু কভার করে দেবো, কোনো টেনশন নাই। তোমাদের SSC সাবজেক্টের জন্য যা যা করা লাগে সব করবো। তারপর দেখো এখন বলছে আয়তন তো আমরা দেখলাম, আয়তন দেখলাম, ভর দেখলাম, সবই দেখলাম। এখন দেখো আমরা দেখবো হচ্ছে বলছে কি 50 গ্রাম CaCO3 কে তাপ দেওয়া হলে উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের আয়তন। আচ্ছা, এইটা তুমি নির্ণয় করো, এইটা তোমার উপর ছেড়ে দিলাম। এই যে এইটা ভাইয়া তোমার কাজ, এইটা তোমার বাসার কাজ। হ্যাঁ, 50 গ্রামকে যে CaCO3 কে তাপ দেওয়া হলে উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা তুমি নির্ণয় করবা। হ্যাঁ, এটা তোমার কাজ, এটা তোমাকে বাসার কাজ দিলাম। ওইটা করে তুমি কমেন্ট করে জানাবে। অবশ্যই ভাই চেক করবো যে কে কমেন্ট করছে, এটা অবশ্যই চেক করে জানাবো। তারপর দেখো আমরা যদি এইটা দেখি CuCO3 কপার কার্বনেট যদি দেখি আমরা, সো এটা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের শেষ কোয়েশ্চেনটা যদি আমরা দেখি ভালো করে, তাহলে দেখবো যে আমরা যদি এইটাকে যদি আমরা তাপ দেই তাহলে দেখো কি হচ্ছে। দেখো CuCO3 কে যদি আমরা তাপ দেই তাহলে কি পাচ্ছি? দেখো তাপ দিলে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই পাবো, এখানে দেওয়া হয়ে আছে। তাহলে ক্যালসিয়াম মানে কপার অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো আর কি, CO2 কপার অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো। এখন দেখো এখানে কি বলছে আমাদের, বলছে যে এইটার ভর নির্ণয় করো যদি এইটার কে তাপ দিলে উৎপাদে কি এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। মানে আমাদের আয়তন দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের আয়তন কিন্তু দেওয়া আছে। এখন আমাকে চাইছে কি ভাইয়া? চাইছে হচ্ছে এইটার ভর নির্ণয় করতে, এর ভর নির্ণয় করতে যদি এটা কার্বন ডাইঅক্সাইড তাপ। এখন দেখো তাহলে আমি কি করতে পারি? দেখো আমাকে এই যে কার্বন ডাইঅক্সাইডের আমি মূল সংখ্যা বের করতে পারি না? পারি, কিন্তু আমাদের আয়তন কিন্তু দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে যে যদি তাপ দেওয়া হয় তাহলে এই পরিমাণ কি হচ্ছে, এই পরিমাণ আমাদের 2 লিটার পরিমাণ আয়তন কিন্তু আমি পাচ্ছি।
যদি আমি এইটাকে তাপ দিয়ে এইটা তৈরি করি, হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমি এন অফ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমি মূলটা বের করি, তাহলে দেখো দেখো এইখানের এক মূল, এখানেও কিন্তু এক মূল, তাহলে এইটা যত মূল বের হবে, যদি 0.5 0.6 বা হোয়াট এভার যেই মূলটা বের হবে ঠিক ওইটা সেম মূলই হবে, হ্যাঁ, মূল সংখ্যা কিন্তু সমান হবে, কারণ এখানে এক মূল থেকে আমরা এক মূল কার্বন ডাইঅক্সাইড পাইছি, তাই না? যদি এখানে এক মূল থেকে এখানে হাফ মূল পাইতাম তাহলে এটা অর্ধেক হয়ে যেত, সো এটাও আমরা বের করতে পারতাম। তাহলে এন এটা যদি আমরা বের করি তাহলে কি বি ইন্টু 22.4 লিটার, তাই না? এটা লিটার এককে, এটাও কিন্তু আমাদের লিটার এককেই দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি এটা বের করি তাহলে 11.2 ডিভাইডেড বাই 22.4, তাহলে কত আসবে? মূল সংখ্যা আমাদের আসবে 2, না না 0.5 আসবে, সরি 11.2 ডিভাইডেড বাই 22.4 ভাইয়া কি মেতে দুর্বল, সো 0.5, সো এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। এখন দেখো আমাকে চাইছে কি এইটার বর্ণ নির্ণয় করতে, তাহলে এটা 0.5 মূল পাইছি, তার মানে এটা যদি 0.5 মূল হয় এটা কি 0.5, কেন? কারণ দেখো এদের সহ সেম, এখান থেকে এক মূল থেকে এখানে এক মূল পাইছি, আমরা এখানে 0.5 মূল থেকে এখানে 0.5 মূল আমরা পাবো। এখন আমাকে বলছে কি এইটার ভর নির্ণয় করতে, এটার আণবিক ভর তো আমাকে অবশ্যই লাগবে, সো এটার আণবিক ভর দেখো, এটার আণবিক ভর কত? কপার কত? 64, কপার এইখানে লিখি, কপার হচ্ছে 64, কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন তো তোমরা জানো 16। এখন তুমি যদি কপার CO3 এইটার আণবিক ভর m বের করো তাহলে কত আসে দেখো, 64 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, সো এটা কত আসে দেখো, এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে, 64 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 কত আসে, 124 আসে, তাহলে কত আসবে এটা 124। এখন এটা হচ্ছে আমাদের আণবিক ভর। এখন আমাদের চাইছে কি, আমাদের W চাইছে, তাহলে N ইজ ইকুয়ালস টু W/m, তাহলে তুমি W বের করো, W ইজ ইকুয়ালস টু N ইন্টু m, তাহলে এটা 0.5 ইন্টু 124, ওকে, এইটাই। এখন তুমি এটার আনসার বের করো, ইন্টু 0.5 কমবে 62 গ্রাম। বা দেখো প্রথমে আমাকে গণমাত্রার কনসেপ্টটা বুঝতে হবে। ভাইয়া প্রথম কি করি, প্রত্যেকটা ক্লাসে কি করি ভাইয়া, প্রথম হচ্ছে ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার করি, কারণ হচ্ছে কনসেপ্ট যদি তুমি ঠিক মতো বুঝে থাকো এই ম্যাথ তোমার কাছে চুটকির মতো হয়ে যাবে, মানে খুব ইজিলি মানে তুমি এটা সলভ করতে পারবা। তাহলে গণমাত্রা জিনিসটি কি দেখো ভাইয়া, এই যে গণমাত্রা কি, ঘনমাত্রা, এই গণমাত্রাকে কি দ্বারা প্রকাশ করে সেটা তো আমরা জানি, এস দ্বারা প্রকাশ করে। এই গণমাত্রা কিসের জন্য মাপা হয় জানো তোমরা, কার জন্য মাপা হয়? দ্রবণের জন্য মাপা হয়। দেখো এখানে প্রত্যেকটার মেতে দেখো দ্রবণ কথাটা উল্লেখ আছে, তার মানে গণমাত্রা কিসের জন্য মাপা হয় ভাইয়া, এটা খাতায় মাথায় গেঁথে নাও, সেটা হচ্ছে ভাইয়া দ্রবণের জন্য মাপা হয়। আর দ্রবণের জন্য মাপা হয়, হ্যাঁ ভাই হাতে লেখা একেবারে বাজে, একটু কষ্ট করে বুঝে নিবা যে কি লিখতেছি, দ্রবণের জন্য মাপা হয়। সো এই যে দ্রবণের জন্য মাপা হয়, দ্রবণটা কিভাবে তৈরি হচ্ছে, দ্রব প্লাস দ্রাবক, দ্রবণটা কি ভাইয়া, দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক মিলে কি হচ্ছে, দ্রবণ তৈরি করতেছে। এই যে দ্রবণটা কোনটা জানো, দ্রাবক হচ্ছে ধরো তুমি পানি, এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে শরবত, বুঝা গেছে? এই যে চিনি যেটা তুমি মিশ্রিত করলা সেটা হচ্ছে দ্রব, যার সাথে তুমি মিশ্রিত করলা সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা মিশ্রিত করে পাইলে সেটা হচ্ছে দ্রবণ, বুঝা গেছে? এটা হচ্ছে খুবই সেরা একটা এক্সাম্পল, সেটা হচ্ছে লেবুর শরবত, চিনির শরবত, শরবতগুলাকে হচ্ছে দ্রবণ, দ্রবণ মানে 2-3টা মিলে একটা যেটা তৈরি করা হয় পানির সাথে, পানি দ্রাবক হিসেবে কাজ করে। সো এখন দেখো, এখন দ্রবণের মধ্যে দ্রবের মানে দ্রবণের মধ্যে এই যে দ্রব আছে না, এই দ্রবের পরিমাপটা যদি নির্ণয় করে, পরিমাপের জন্য কি, পরিমাপ নির্ণয় করতে, পরিমাপ নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই যে গণমাত্রাটা হিসাব করি, কি করি, এই গণমাত্রাটা আমরা হিসাব করে থাকি, হ্যাঁ। তাহলে এই গণমাত্রাকে কি দ্বারা প্রকাশ করি ভাইয়া, এস দ্বারা প্রকাশ করে। এটা সূত্রটা আমরা একটু লিখে দিই। তার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে গণমাত্রার একক আছে, এই গণমাত্রার এককটা কি, এককটা লিখে রাখো। এই গণমাত্রার যে একক সেটা হচ্ছে ভাইয়া মোলারিটি, কি মোল পার লিটার আর কি, মোলারিটি মোল পার লিটার, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। সো মোল পার লিটার মানে মোলারিটি, গণমাত্রার একক, এটাকে কি বলে, এটাকে বলে মোলারিটি। এখন
মূল পার লিটার যেহেতু, তার মানে এখানে মূল আছে লিটারও আছে, তাই না? তার মানে ঘনমাত্রা জিনিসটা কি? ঘনমাত্রা জিনিসটা হচ্ছে ভাইয়া স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে, স্থির তাপমাত্রা ও চাপে 1 লিটার দ্রবণে যত মূল দ্রব থাকে, 1 লিটার 1 লিটার দ্রবণে যত মূল দ্রব থাকে আমাদের হিসাব হবে দ্রবের সাথে। তাহলে 1 লিটার দ্রবণে যত মূল দ্রব থাকে, তার মানে যদি বলি যে 1 লিটার দ্রবণে 1 মূল দ্রব মানে কি? 1 লিটার দ্রবণে 1 মূল, হ্যাঁ 1 মূল এভাবে লেখা যায়, হ্যাঁ 1 মূল মানে কি? 1 মোলার। 1 লিটার দ্রবণে 1 মূল মানে কি? যেমন 1 লিটার দ্রবণে যত মূল থাকে এটা হচ্ছে দ্রব থাকে, এটা কি? এটা হচ্ছে ঘনমাত্রা বা মোলারিটি, এম। ঘনমাত্রার একক কি? এম। মোলারিটি এম। তাহলে 1 মোলারিটি 1 মূল, মানে 1 লিটার দ্রবণে 1 মূল দ্রব মানে 1 এম বা 1, এটা কি? মোলারিটি 1 মূল। তারপর দেখো, এখন আমরা যদি আরেকটা বলি, যেমন 3 লিটার দ্রবণে যদি, ভাই দেখো 3 লিটার দ্রবণে যদি 3 মূল থাকে, তার মানে এটা কি? 3 এম। 3 মূল যদি থাকে তাহলে এটাকে কি বলতে পারি আমরা? ত্রিমূলার বলতে পারি। এটাকে কি বলে? এটা মূলার বলে, হ্যাঁ 3 মূল থাকলে এটাকে কি বলে? মূল বলতে পারি। 3 লিটার দ্রবণে 3 মূল মানে কি? ত্রিমূলার। বুঝা গেছে? এখন দেখো, আমরা যদি বলি যে, ধরো আরো কিছু এক্সাম্পল দিই আমরা, 5 লিটার দ্রবণে যদি ভাই 5 লিটার দ্রবণে দাও, 5 লিটার দ্রবণে যদি ভাইয়া 10 মূল থাকে, 10 মূল থাকে, তাহলে এটা কত হবে? এটা কত মূল হবে বলো? 1 লিটার দ্রবণে যত মূল থাকবে এখানে কত হবে? 10 মূল হবে নাকি 15 মূল হবে? 10 মূল হবে না? 10 মূল হবে না? হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ এটা হবে না, কেন হবে না? দেখো 1 লিটার দ্রবণে যত মূল থাকে, তাহলে 5 লিটার দ্রবণ যদি 5 মূল থাকতো তাহলে কি দিতাম আমরা? 3 লিটার দ্রবণ 3 মূল মানে 1 মুলারই, যদি কাটাকাটি করো 3 মূল দিলাম আমরা। এবং 5 লিটার দ্রবণ যদি ভাই 5 মূল থাকতো, 5 মূল থাকতো, 3 মূল না এখানে যদি, তাহলে প্রতি লিটারে কত মূল? 1 মুলার, 1 মুলার হবে। এখন দেখো, তাহলে 5 লিটার দ্রবণে 10 মূল আছে, তার মানে 1 লিটার দ্রবণে কয় মূল আছে? 2 মূল আছে। বলছে যে প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব থাকবে সেটা হচ্ছে তার মোলারিটি বা ঘনমাত্রা। কনসেপ্ট समझ में आ गया? বিলকুল বুঝা গেছে। এখন যদি আমি বলি যে আমরা যদি এখন বলি যে 10 লিটার দ্রবণে, ধরো 10 লিটার দ্রবণে যদি 5 মূল থাকে, তাহলে 1 লিটার দ্রবণে কয় মূল আছে? 0.5 মূল, 0.5 মোলার। এটা কি? 0.5 মোলার। কনসেপ্ট समझ में आ गया? বিলকুল ক্লিয়ার। দেখো এখানে বই আছে, ভাইয়ের কাছে অনেক एग्जांपल আছে, এজন্য এগুলা তোমাদেরকে দিতেছি। সো এই হচ্ছে আমাদের মোলার বা ঘনমাত্রা। ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। আর এর একক হচ্ছে মূল পার লিটার বা মোলার। এম দ্বারা প্রকাশ করে এর একক। সো প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব্য থাকে এটা হচ্ছে তার মোলারিটি এম দ্বারা প্রকাশ করে ঘনমাত্রা যেটা। সো এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবা এখন আমরা এই যে প্রত্যেকটা ম্যাথই করতে পারবো, প্রত্যেকটা ম্যাথ করতে পারবো। সো দেখো এটা সূত্রটা আমরা একটু দেখে নেই আগে। এস সমান কি জানি আমরা? এস সমান ঘনমাত্রা, এস সমান ঘনমাত্রা, এস সমান আমরা জানি এন বাই বি না? এস সমান কি? এন বাই বি, যেটা আমাদের লিটার এককে থাকবে। সো এন সমান কি জানি ভাই আমরা? দেখো আমরা মূল কিন্তু শিখেছি, এন সমান ডাব্লিউ বাই এম। তাহলে এখানে আমরা যদি ডাব্লিউ বাই এম লিখি আর এখানে ভি যদি আমরা লিটারে রাখি তাহলে কি হবে? আমরা এটা লিটারে না রেখে এটারে আমরা মিলি লিটার যদি করি তাহলে 1000 দ্বারা ভাগ করি যদি, তাহলে এটা মিলি লিটারে কনভার্ট হয়ে যাবে। সো এটা আমরা মিলি লিটারে রাখলাম, এমএল মিলি লিটারে। সো এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কি হবে? দেখো কি হবে? দেখো আমি যদি এটাকে ডাব্লিউ বাই এম ইন্টু 1000 বাই বি না, তাহলে কি হবে? ডাব্লিউ ইন্টু 1000 এটা কিন্তু 1000, হ্যাঁ এমবি যেটা এটা হচ্ছে মিলি লিটারে থাকবে, এটা হচ্ছে মিলি লিটারে। তাহলে আমরা দুইটা সূত্র এখানে পাইছি। কি পাইছি দেখো? দুইটা সূত্র আমরা যদি পাই সেটা হচ্ছে প্রথম সূত্র এস ইজ ইকুয়ালস টু ভাইয়া এন বাই বি, যেটা থাকবে লিটার এককে। কি থাকবে? লিটার এককে। দ্বিতীয়টা এস ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু বি। দেখো এটা কিন্তু ওই আমাদের ওই সূত্র থেকেই আসতেছে, এই প্রথম সূত্র থেকে আমরা এটা নিয়ে আসছি। সো
তোমাদের এসএসসি লেভেলে এই সূত্রটাই বেশি ইউজ করব। সো এখানে যা ম্যাথ করবো দেখবা এই সূত্র দিয়েই করতেছি, কারণ এখানে তোমাদের এসএসসি লেভেলে মিলিলিটারে দেওয়া থাকে সবকিছু। সো ওই ক্ষেত্রে আমরা জাস্ট এই সূত্রটা যদি মনে রাখো যে ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু বি, যেটা থাকবে মিলিলিটারে, এইটা একটু মাথায় রাখলে তোমাদের এই কনসেপ্টের যাবতীয় ম্যাথ তুমি করে ফেলতে পারবা। সো দেখো একটু প্র্যাকটিসে চলে যাই। সো আরেকটা কনসেপ্ট আছে আমাদের, এইটা আমরা এখন ক্লিয়ার করবো। হ্যাঁ, এটা এখন ক্লিয়ার করে ফেলি তাহলে ভালো হবে। সো এই মুলার কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে প্রমাণ আর কি, প্রমাণ দ্রবণের ক্ষেত্রে। যেমন যে দ্রবণের গণমাত্রা তোমার জানা থাকবে সেটাকে কি বলে? প্রমাণ দ্রবণ বলে। কি বলে? প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কি? প্রমাণ দ্রবণ হচ্ছে কি বলছে? প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের গণমাত্রা তোমার জানা থাকবে। কি? যে দ্রবণের গণমাত্রা তোমার জানা থাকবে। দ্রবণের গণমাত্রা তোমার জানা। গণমাত্রা কি? তোমার জানা। যে দ্রবণের গণমাত্রা তোমার জানা থাকবে সেটা কি? সেটাই প্রমাণ দ্রবণ। হ্যাঁ, প্রমাণ দ্রবণ। যেমন আমরা এই সূত্রটা তো দেখলাম। সো আমরা যদি একটু উপরে লিখি, এই যে এখানে যদি লিখি, ধরো এরকম যদি থাকে আর কি, ধরো মুলার দ্রবণ যদি বলা থাকে, ধরো তোমার কোয়েশ্চেনে জাস্ট বলছে মুলার দ্রবণ, জাস্ট কি বলছে মুলার দ্রবণ, কি বলছে? মুলার দ্রবণ যদি বলে তখন তুমি এটা ধরে নিতে হবে তোমাকে এটা 1 মুলার বলছে। কি বলছে? 1 মুলার বলছে। মুলার দ্রবণ মানে কি? 1 মুলার। আর যদি বলে ভাইয়া সেমি মুলার, সেমি যদি বলে, সেমি মুলার দ্রবণ যদি বলে, তাহলে 0.5 মুলার হবে। এটা কি হবে? 0.5 মুলার। যদি ভাই ডেসিমুলার বলে, কি বলে? ডেসিমুলার। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ডেসিমুলার দ্রবণ যদি বলে তখন তোমার এখানে মাথায় রাখতে হবে এটা 0.1 এম, 0.1 মুলার। আর যদি ভাই সেন্টিমুলার বলে, সেন্টি যদি মুলার বলে 0.01 মুলার হবে। সো এইটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এইটা কি করতে হবে? অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে এইটা না জানলে তুমি যখন তোমাকে সেমি মুলার বলবে, এই যে সেমি মুলার কিনা, উদ্দীপকের দ্রবণটি সেমি মুলার কিনা, এটা যখন যাচাই করতে বলবে, তখন তুমি যদি সেমি মুলার না চিনো, সেমি মুলার মানে কি 0.5 মুল, 0.5 মুলার। সো এইটা যদি তুমি না জানো তাহলে কি তুমি পারবা? অবশ্যই তোমাকে এইটা জানতে হবে। এটা কিভাবে মনে রাখবা? দেখো মুলার দ্রবণ হচ্ছে 0.5, সেমি মানে কি? সেমিফাইনাল, ফাইনালের আগের ম্যাচ। সো এটা কিভাবে মনে রাখবা? 0.5 মানে হাফ ফাইনালের আগের ম্যাচকে কি আমরা হাফ ম্যাচ বলতে পারি। সো এইভাবে, বা তোমার যেই টেকনিক তোমার ভালো লাগে ওই টেকনিকেই তুমি মনে রাখো। বা সেন্টি, ডেসি, সেমি, মুলার, যেমন 0.1 জাস্ট ওইটা মাথায় রাখবা যে প্রথম হচ্ছে সেন্টি, তাহলে 0.01, তারপরে 0.1, 0.5, 1, এইভাবে মনে রাখতে পারো। বা 1, 0.5, 0.1, 0.1, 0.01। সো এইভাবে তুমি মনে রাখতে পারো। এখন দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ম্যাথে চলে যাই। সো দেখো এইগুলা কিন্তু তোমাকে একেবারে মনে করো যে একেবারে ক্লিয়ার করে দিতেছি, যাতে তোমার এই ম্যাথ গুলাতে আর বা তোমাদের যে সিকিউ আছে, এসকিউ আছে, এগুলাতে তুমি আটকাও না। সো দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে? 250 মিলিলিটার দ্রবণে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি বলতেছি ওইটা তুমি দেখো যে 250 মিলিলিটার, এটা কি মিলিলিটারে দেওয়া আছে, দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হলে দ্রবণটির মুলারিটি নির্ণয় করো। কি চাইছে আমাদের? মুলারিটি মানে গণমাত্রা। যেখানেই তোমাকে বলবে যে মুলারিটি নির্ণয় করো, তুমি ধরে নিবা এটা কি চাইছে? এটা হচ্ছে তোমাকে গণমাত্রা নির্ণয় করতে চাইতেছে। তাহলে 250 মিলিলিটার আমাকে মিলিলিটারে দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে মিলিলিটারের সূত্র হবে। সো এখানে আমাদের দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে, কি কি দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি কি, যেমন আমাদের আয়তন দেওয়া আছে, বি দেওয়া আছে কত? 250 মিলিলিটার, এটা কিন্তু মিলিলিটারে দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে ডাব্লু কত দেওয়া আছে? ডাব্লু দেওয়া আছে 4.9 গ্রাম। আমাকে কি বলছে ভাইয়া? খাবার লবণ, দ্যাট মিনস সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে। কি? সোডিয়াম ক্লোরাইড কি আমাদের খাবার লবণ না ভাইয়া? সো 250 ml কি বলছে? আমাদের সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে। কি বলছে? সোডিয়াম ক্লোরাইড নাকি খাবার লবণ? কি খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দ্রবীভূত করা হলে খাবার লবণ দ্রবীভূত করা হলো দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। তাহলে সোডিয়াম ক্লোরাইড কত? সোডিয়াম কত? 23 প্লাস কত? ক্লোরিন হচ্ছে 35.5 মেবি, 35.5। সো এটাকে যোগ করলে আমাদের কত আসে দেখি তো,
কত আসে, সোডিয়াম হচ্ছে 23 প্লাস 35.5, কত আসে 58.5 আসে না? হ্যাঁ 58.5। সো এটা হচ্ছে আমাদের 58.5, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এম। সো এখন যদি আমরা মোলারিটি নির্ণয় করতে চাই, এস ইজ ইকুয়ালস টু কি ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু বি। বি এটা কি মিলিলিটারে দেওয়া আছে, আমাদের মিলিলিটারে দেওয়া আছে। যদি লিটারে থাকতো এটাকে আমরা ওই লিটার দিয়ে করে ফেলতে পারতাম, অথবা মিলিলিটারে কনভার্ট করে করতে পারতাম। তাহলে দেখো 4.9 ইন্টু কি 4.9 ইন্টু 1000 ডিভাইডেড বাই 58.5 ইন্টু 250। সো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, আমাদের ফাইনাল রেজাল্ট আমরা পাবো 4.9 ইন্টু 1000 ইকুয়ালস টু কত, এখানে যদি আমরা লিখি 4949 কত 00 ডিভাইড বাই 58.5 ইন্টু 250 14,425 250 58, আচ্ছা তাহলে 4,900 ডিভাইড বাই কত কত আসে, ডিভাইডেড বাই 14,000 0.33 কত আসে এটা 0.33 মোলার। তাহলে আমাদের ঘনমাত্রা কত, সুতরাং আমরা বলতে পারি আমাদের যে ঘনমাত্রা S ইজ ইকুয়ালস টু 0.33 মোলার। এটাই হচ্ছে আমাদের আনসার। সো দেখো ভাইয়া, যদি তুমি আগে যে কনসেপ্টটা বুঝাইছি এই কনসেপ্টটা বুঝো তাহলে এটা তোমার কাছে একেবারে পারিমাত, তাই না? এখন দেখো আমরা দ্বিতীয়টা করি, সেটা হচ্ছে 250 মিলিলিটার দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত, আগেটাই খাবার লবণ দ্রবীভূত করা হলো। আর দ্রবণটি আরো কত গ্রাম যোগ করলে তা সেমি মুলার দ্রবণে পরিণত হবে। এখন দেখো এখানে কি দেওয়া আছে, বলছে সেমি মুলার। আমরা জানি সেমি মুলার, একটু আগে দেখছি না সেমি মুলার মানে কি ভাইয়া, সেমি মুলার মানে হচ্ছে 0.5 মুলার, 0.5 মুলার, এটা হচ্ছে সেমি মুলার। আর ডেসিমুলার কি ছিল 0.1, 0.1, আর সেন্টিমুলার ছিল 0.01। জাস্ট এটা মনে রাখো 0.01। সো এই মানগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সো দেখো আমরা এটা একটু দেখি, সো অবশ্যই ভাইয়া ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো। ওই যে দেখো তোমাদের জন্য ভাইয়া এই মানে এই কাগজগুলো লেখি, তারপরে যে ক্লাসগুলো নোট করি, বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো কালেক্ট করি, এগুলো করে তোমাদের জন্য তৈরি করি যাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। এবং তোমার মতো আরো যারা শিক্ষার্থী আছে ফ্রিতে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে চাইতেছো, তাদের জন্য আমার এই চেষ্টা। সো অবশ্যই তুমি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। এখন দেখো এখানে বলছে কি আমাদের আয়তন দেওয়া আছে না 250, আর কি বলছে ডাব্লিউ দেওয়া আছে না, ডাব্লিউ দেওয়া আছে দেখো 4.9 গ্রাম বলছে। এখন আমাকে কি চাইছে, আমাকে কিন্তু অন্য জিনিস চাইছে। আমাকে এখানে বলছে যে সোডিয়াম ক্লোরাইড, তাই তো এটার বর হচ্ছে 58.5 আমি পাইছিলাম না, 58.5 হতে পাইছিলাম, হ্যাঁ এটাই পাইছিলাম। এখন এটা হচ্ছে কি আমার এম, এটা হচ্ছে আমার এম। এখন আমাকে বলছে যে কত গ্রাম যোগ করলে, দ্যাট মিনস আমার যদি আমার সেমি মুলার মানে কি আমার মুলার এটি দেওয়া আছে 0.5 মুলার কিন্তু আমার দেওয়া আছে, তার মানে এস এর মান দেওয়া আছে। আমাকে চাইছে হচ্ছে ডাব্লুর মান। এবং ডাব্লু এই দ্রবণে মানে এই মুলারিটিতে কত পরিমাণ আমাদের দ্রবটা মানে এই যে দ্রবটা আমাদের মানে দরকার, হ্যাঁ কি পরিমাণ এই দ্রবণে কি পরিমাণ আমাদের ডাব্লু দরকার, আমাদের এইটা বের করতে হবে। এইটা বের করলে আমরা দেখবো যে অলরেডি এত গ্রাম আছে আর কত গ্রাম যোগ করতে হবে, ওটা বিগ করলে আমরা কিন্তু পেয়ে যাবো। তাহলে দেখো এটা কিভাবে করবা। প্রথমে কি তুমি জাস্ট সূত্রটা বসাও, যেহেতু তোমার কাছে ডাটা দেওয়া আছে। তুমি যদি এস ইজ ইকুয়ালস টু তুমি কি বের করবা, ডাব্লু বের করবা, কারণ কি আরো কত গ্রাম যোগ করতে হবে। সো প্রথমে আমরা দেখবো যে এই পরিমাণ যদি এই সেমি মুলার দ্রবণে আমাদের কি পরিমাণ কি লাগবে, ডাব্লু লাগবে। দেখো সেমি মুলার দ্রবণের জন্য আমাদের কি পরিমাণ ডাব্লু লাগবে এটা দেখি, 1000 ইন্টু কি 1000 ইন্টু ডিভাইডেড বাই এম ইন্টু বি, এটা মিলিলিটারে, হ্যাঁ মিলিলিটারে দেওয়া আছে। সো এস কত 0.5, আমার লাগবে কি ডাব্লু ইন্টু 1000 এম ইন্টু বি। তাহলে এটা যদি এই পাশে চলে আসে, সো আমি একটু সাজাই লিখি, এটা সূত্রটাকে আমি সাজাই একবারে লিখি। সো এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে
আর এটা পুরোটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে। তাহলে ডাব্লু ইন্টু 1000 যদি এখানে রাখো তুমি, তাহলে কি হচ্ছে এস এম বি। তাহলে এইখান থেকে তুমি ডাব্লু ইজ ইকুয়ালস টু এস এম বি বাই 1000, এস এম বি বাই 1000। সো এখান থেকে তুমি এটা বের করো, কত এস কত 0.5 ইন্টু এম কত 58.5 ইন্টু বি কত 250 আর 1000। হ্যাঁ 1000, এটা দ্বারা তুমি যেটা পাচ্ছ সেটা দেখো কত পাচ্ছ। সো যদি তুমি এটা করো তাহলে এটাকে এখানে যেটা পাবা সেটা হচ্ছে ডাব্লু। ডাব্লু কত পাবো 0.5 ইন্টু 58.5 ইন্টু কত 250 ডিভাইডেড বাই কত 1000, 7.31। এখানে কি পাবো 7.31। তাহলে এই পরিমাণ মানে যখন আমাদের দ্রবণটা সেমি মোলার থাকবে তখন আমাদের ডাব্লু লাগবে হচ্ছে এতটুকু, কিন্তু আমাদের দেওয়া আছে কত 4.9। তাহলে আমাদের এক্সট্রা আরো কতটুকু লাগবে। সো আমাদের মানে কত গ্রাম যোগ করতে হবে, জাস্ট লেখো যোগ করতে হবে, যোগ করতে হবে কত, এখানে নিচে লেখো সেটা হচ্ছে 7.31 মাইনাস 4.9 কত আসে দেখো 7 মাইনাস 4.9 তাহলে কত আসে 2.41 পরিমাণ আমাদের যোগ করতে হবে, 2.41 গ্রাম আমাদের যোগ করতে হবে। সো এই হচ্ছে আনসার, দেখো এই হচ্ছে আমাদের আনসার। সো এটা কি, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের আনসার যে আমাদের সেমিমুলার দ্রবণ যদি হয়ে থাকে তাহলে আমরা কি পরিমাণ দ্রবণ মানে কি পরিমাণ কতটুকু যোগ করলে তা সেমিমুলার দ্রবণে পরিণত হবে। আমাদের কি চাইছে, আমাদের ডাব্লু চাইছে, ডাব্লু মান চাইছিল যে আরো কতটুকু লাগবে, আমাদের এতটুকু দেওয়া আছে বাট এক্সাক্ট লাগবে আমাদের এতটুকু। হ্যাঁ, সো এটাই আমরা বের করলাম। এখন দেখো তোমাদের আরেকটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, সেখানে বলছে যে দ্রবণের ঘনমাত্রা সমান হবে কিনা। দেখো এটা কি তুমি পারবা না, বলো কি করবা, দুইটার ঘনমাত্রা তুমি নির্ণয় করবা। ঘনমাত্রা কিভাবে নির্ণয় করবা, দেখো দুইটা পাত্র দেওয়া আছে, একটাকে বলছে কস্টিক সোডা। এটা যদি না বুঝো তাইলে তো ভাই খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডা মানে কি, এ পাত্রে কি কি দেওয়া আছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ডাব্লু 2 গ্রাম দেওয়া আছে, বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে 300 মিলিলিটার, আর এম কত সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত, সোডিয়াম 23 প্লাস 16 প্লাস 1 তাহলে কত আসে 16 প্লাস 23 প্লাস 1 কত আসে 40 আছে না। সোডিয়াম হাইড্রোক্সাইড কত 40। তো এইখান থেকে যদি তুমি ঘনমাত্রা নির্ণয় করো, এস সমান কি, এস সমান হচ্ছে ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু বি। সো এখান থেকে তুমি কি করবা, জাস্ট মানটা বসায় দাও, 2 ইন্টু কি 1000 ডিভাইডেড বাই এম কত, এম হচ্ছে এম কত 40 ইন্টু কত 300। সো এখান থেকে আমাদের মান কত আসে দেখো, 2 ইন্টু 1000 মানে 2000 না, 2000 ডিভাইডেড বাই 40 ইন্টু কত 40 ইন্টু 300 কত আসে 0.166 কত আসবে 0.1667 দিতে পারি। এই হচ্ছে মোলার, এত মোল। সো এত মোলার আসে। সো আমাদের প্রথমের ঘনমাত্রা কি, জাস্ট সূত্রটা বসাও তুমি, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর তুমি পাইছো, এটা তুমি এখান থেকে বের করতে পারো। আয়তন তোমাকে দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, জাস্ট তুমি কি করবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এইটার আনসার তুমি বি পাত্রের আনসার, এটা তুমি কমেন্ট করে জানাবে, পাত্রের আনসার কমেন্টে কমেন্ট করবা। হ্যাঁ, বি পাত্রের আনসারটা তুমি বের করে কমেন্ট করে জানাবে। ওকে, এটা তোমার উপর ছেড়ে দিলাম। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, উদ্দীপকের দ্রবণটি সেমিমুলার দ্রবণ কিনা। আরেকটা দেওয়া আছে, এটা বলছে কি সেমিমুলার দ্রবণ কিনা, ওই আগের মতো চেক করতে হবে আমাদেরকে সেমিমুলার দ্রবণ কিনা। তার মানে এটার ঘনমাত্রা বের করে দেখতে হবে যে এটা 0.5 আসছে কিনা। যদি 0.5 আসে তাহলে এটা কি, এটা সেমিমুলার দ্রবণ। সো এটা আরো ইজি, দেখো এটা আমরা করে ফেলি, খুব তাড়াতাড়ি করে ফেলবো এটা। দেখো ভাই কেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার, যদি তুমি বুঝো এবং বুঝে করো
তাহলে কি বলছে সেমিমোলার কিনা। তাহলে এখানে দেখো এখানে ডাব্লিউ দেওয়া আছে না, ডাব্লিউ দেওয়া আছে কত 3.875 গ্রাম দেওয়া আছে। বি দেওয়া আছে কত, আয়তন দেওয়া আছে 125 মিলিলিটার কিন্তু দেওয়া আছে, এটা মিলিলিটার এমএল। H2CO3 এটার এম বের করো, এম কত H2 মানে 2 প্লাস কত কার্বন কত 12 প্লাস অক্সিজেন কত 16 × 3। এটা যদি আমরা যোগ করি তাহলে কত আসে দেখো তো, 16 × 3 কত 48 প্লাস 12 প্লাস 2 কত আসে 62, 6.2 সরি 62 62। তাহলে আমরা যদি গণমাত্রা নির্ণয় করি S = W × 1000 ডিভাইডেড বাই M × B, তাহলে কত আসে দেখো W হ্যাঁ W 3.875 ইনটু ভাই দেখো ইনটু 1000 ডিভাইডেড বাই M কত, M হচ্ছে 62 × 125 কত 125। ওকে, তাহলে এখান থেকে কত আসে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 3.875 × 1000 equals to এত ডিভাইডেড বাই 62 × 125 কত আসে 0.5 কত আসে 0.5। তাহলে তার মানে কি এটা যদি 0.5 আসে তার মানে এটা হচ্ছে ভাইয়া সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ। তার মানে বুঝতে পারতেছো তুমি কিভাবে ঘনমাত্রার ম্যাথগুলো করবা ভাইয়া, তোমাকে এগুলোই দিবে পরীক্ষায়, এগুলোই আসবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আসবে, সেটা কি, সেটা হচ্ছে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো ভাইয়া। এটা তুমি কিভাবে নির্ণয় করবা, দুইভাবে নির্ণয় করা যায়, যেটা সহজ সেটাই দেখাবো। আমি গণমাত্রা করাইছি কিন্তু গণমাত্রা দিয়ে তোমাকে এটা করাবো না, আমি মূল দিয়ে করাবো। মূল দিয়ে এটা মজা আছে, খুবই মজা, জাস্ট মূল সংখ্যা বের করলেই হয়ে যায়। তো দেখো এখানে কি বলছে, এই যে দুইটা পাত্র একত্রিত করা হলে দ্রবণের প্রকৃতি কেমন হবে, ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে, এটাই প্রকৃতি চাই। প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে, ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে। এখন ক্ষারীয় হবে কি অম্লীয় হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো সেটা আমরা কিভাবে নির্ণয় করবো, সেটা কি বলছে, দ্রবণের প্রকৃতি কিরকম হবে। কি বলছে ভাইয়া, আমাদের কি বলছে, দ্রবণের প্রকৃতি কিরকম হবে। দেখো এইখানে কি কি দেওয়া আছে, দেখো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের কি চাইছে, প্রকৃতি চাইছে না। সো দেখো আমরা মূল দিয়ে কিন্তু এটা বের করতে পারি, কি দিয়ে বের করতে পারি, মূল দিয়ে বের করতে পারি। এর পাত্রের ক্ষেত্রে দেখো, এর পাত্রের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো, এখানে ডব্লিউ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, আর হচ্ছে Mg OH2 না। তাহলে আচ্ছা আমি দেখি, হ্যাঁ দেখো, আচ্ছা আমরা মূল তো বের করা শিখছি না অলরেডি, আমরা কিন্তু মূল বের করা শিখে ফেলছি। সো ওই প্রথম ক্লাসটা দেখে আসবা, তাহলে দেখবা। দেখো এ পাত্রের জন্য, হ্যাঁ এ পাত্রের জন্য আমরা ঘনমাত্রা দিয়ে যাইতেছি না, আমরা মূল দিয়ে যাইতেছি। এ পাত্রের জন্য দেখো মূল দিয়ে সবচেয়ে সহজ হবে। এ পাত্রে কি কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ কত দেওয়া আছে 10 গ্রাম। এ পাত্রে কি দেওয়া আছে MgOH2, এটা দেওয়া ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটার আণবিক ভর তুমি বের করো। ম্যাগনেসিয়াম কত দেখো, ম্যাগনেসিয়াম কত 24 না, 24 প্লাস 16 প্লাস 1 × 2, যেহেতু 2 তাই তো × 2, তাহলে কত আসে দেখো, তাহলে আসে দেখো কত আসে 17 × 2 প্লাস 24 কত আসে 58, কত আসবে ভাইয়া 58। এখন মূল n সমান কি, n অফ a, আমরা a পাত্রের পুরাটার মূল বের করতেছি, n অফ a কত W/m, W কত 10/58, তাহলে কত আসে দেখো 10 ডিভাইডেড বাই 58 কত আসে 0.172, এটা হচ্ছে আমাদের মূল। এখন দেখো এই যৌগের মধ্যে আমাদের দেখো এইখানে আমাদের কি আছে, ম্যাগনেসিয়াম আছে না। আমরা দেখবো যে এইখান থেকে হাইড্রোক্সাইড, যেহেতু অম্লীয় নাকি ক্ষারীয় আমরা বের করবো হচ্ছে এই যে হাইড্রোক্সাইডের, আর হচ্ছে H- আর বের করবো হচ্ছে H+। তো এখানে দেখো আমরা H+ পাইবো, আর এখানে H- পাইছি, OH- পাইছি। তাহলে এইখানে এই যে ম্যাগনেসিয়াম MgOH2 এটার মধ্যে 2 মূল কিন্তু, মানে 2টা কিন্তু OH আছে, OH কয়টা আছে 2 মূল আছে 2। তাহলে
এই যে মূল সংখ্যা এন অফ এ কত পাইছি 0.172 তাই না 0.172 এন অফ এ। তাহলে এন অফ এর মধ্যে ওয়েজ আছে কয়টা দুইটা আছে আর এমজি আছে কয়টা একটা। তাহলে এন অফ ওয়েজ হবে কয়টা এন অফ ওয়েজ হবে 2 ইন্টু 0.172 বুঝা গেছে 172 কত আসে দেখো ইন্টু 2 0.344 এটা হচ্ছে আমাদের এন অফ ওয়েজ এইটার মূল সংখ্যা আমরা পাইছি মাইনাস। এখন দেখো বি পাত্রের জন্য বি পাত্রের মূল বের করো তুমি দেখো কি দেওয়া আছে এস দেওয়া আছে দেখো বি পাত্রের জন্য আমরা এখানে লিখি বি পাত্রে কি দেওয়া আছে এস দেওয়া আছে মূলারিটি দেওয়া আছে 0.5 আর কি দেওয়া আছে বি দেওয়া আছে তাহলে আমরা মূল বের করতে পারবো না 250 আমরা প্রথম ক্লাসে দেখছিলাম n ইকুয়াল টু এস ইন্টু বি সো এটা কিন্তু মিলিলিটারে দেওয়া আছে আর ওইখানে আমরা লিটারে ছিল সো এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে কি হবে 0.25 হবে 250 কে 1000 দ্বারা ভাগ করলে 0.25 হবে তাহলে এটা কত 0.25 লিটার। সো আমরা যদি এখানে মান বসাই 0.5 ইন্টু 0.25 তাহলে কত আসে দেখো 0.5 ইন্টু 0.25 কত আসে 0.125 তাহলে দেখো এই যে যৌগ বিপাত্র কি আছে HNO3 এটা যদি তুমি ভাঙো কি পাবা H প্লাস পাইবা না একটা পাইবা সেখানে যেহেতু একটা পাইছো তাহলে একটার ক্ষেত্রে কি হবে একটার ক্ষেত্রে সেম N অফ B না এটা N অফ B তাহলে N অফ H প্লাস কি 0.125 তাহলে দেখো তো ভাইয়া এখানে মূল সংখ্যা কার বেশি যার মূল সংখ্যা বেশি সেই হচ্ছে রাজত্ব করবে। তাহলে এখানে N অফ OH মাইনাস কত 0.0.344 হ্যাঁ 344 আর এখানে 0.12 N অফ H প্লাস তাহলে দেখো এখানে কি পাচ্ছি 0.125 দ্যাট মিনস এখানে 0.344 এইটা 0.125 এর চেয়ে বেশি 100% বেশি এটা দেখতে পাচ্ছি তাহলে N অফ ওয়েজটা বেশি H প্লাস এর ক্ষেত্রে তাহলে এখানে কি হবে এটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে অবশ্যই ক্ষারীয় হবে কারণ এখানে হাইড্রোক্সাইড মাইনাস বেশি আছে ক্ষারটা বেশি আছে আর অ্যাসিডটা H প্লাস এটা কম আছে দ্যাট মিনস এটা কি হবে এইটার প্রকৃতি হবে ক্ষারীয় কি হবে ক্ষারীয় হবে। সো এই যে দ্বিতীয়টাকে আমি করে দিব নাকি তোমরা করতে পারবা বলো। সো যদি তোমরা করতে না পারো তাহলে করে দিব আর যদি করতে পারো তাহলে তো আর করে দিব না। দেখো সেম আগেরটার মতো একবারে সেম জাস্ট কি করবা এখানে কস্টিক সোডা এই যে কস্টিক সোডা কি NaOH এখান থেকে ওয়েজ যেটা আছে না এই ওয়েজ এর তুমি মূল বের করবা N বের করবা আর এখানে H2SO4 এখানে সালফিউরিক অ্যাসিড থেকে এই যে H এর Nটা তুমি বের করবা। এখন এইখানের যে H এর N যদি OH এর থেকে বেশি হয় তাহলে হবে অ্যাসিডীয় আর যদি OH এর মান বেশি হয় মূল সংখ্যা যদি OH এর বেশি হয় তাহলে তুমি মনে করবা যে এটা ক্ষারীয় হবে এটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে এটা তুমি আমাকে কমেন্ট করে জানাবে। যৌগে মৌলের শতকরা সংযুক্তি মানে পার্সেন্টেজ তুমি কিভাবে নির্ণয় করবে ভাইয়া দেখো এখানে কোনো সূত্র লেখার কোনো প্রয়োজন নাই জাস্ট তোমাকে এই এক্সাম্পলগুলো দেবো তুমি এমনি পারবা। দেখো জাস্ট কি করবা পার্সেন্ট নির্ণয় না শতকরা সংযুক্তি জাস্ট এই জিনিসটা মনে রাখো যে তুমি যৌগে যে মৌলের শতকরা সংযুক্তি বের করবা না ওই মৌলের ভর হবে এখানে কি হবে ওই মৌলের ভর আর কি এখানে হবে 100 এখানে কি যৌগের টোটাল যে যৌগের ভর জাস্ট এইটাই তুমি মাথায় রাখো আর কিছু লাগবে না জাস্ট আণবিক ভর তো ওই মৌলের যৌগে ওই মৌলের ভর মানে যেই মৌলটার তুমি শতকরা সংযুক্তি বের করবা ওই মৌলটার ভর হবে এইখানে আর এখানে হবে যৌগের মানে পারমাণবিক ভর আর কি জাস্ট ভর দিছি যে যৌগের ভর এখানে হবে ওই মৌলের ভর এত কিছু জানার দরকার নাই জাস্ট এইটাই মনে রাখো যে মৌলটার তুমি শতকরা সংযুক্তি বের করবা ওইটার ভর তুমি উপরে রাখবা আর পুরা যৌগের ভর তুমি নিচে রাখবা ইনটু 100 দিয়ে দিবা কনসেপ্ট समझ में आ गया। এখন দেখো প্রথম প্রশ্ন পানির মধ্যে অক্সিজেনের শতকরা সংযুক্তি মানে পার্সেন্টেজ কত পানির মধ্যে তাহলে নাম্বার 1 কোয়েশ্চেন নং 1 কত
H2O এর মধ্যে না O2। এখন দেখো আমাকে কি চাইছে, পানির মধ্যে O2 এর শতকরা সংযুক্তি, তাহলে পার্সেন্টেজ মানে কি, উপরে কি হবে, এই যে O2 এর পার্সেন্টেজ চাইছে, তাহলে O2 অক্সিজেন কত 16 × 2, ওই যে O2 যেটা চাইছে ওইটার বর আমি উপরে বসায় দিব, আর নিচে কি হবে, নিচে হবে আমাদের টোটালটার বর। তাহলে O2 না, এখানে অক্সিজেন, সরি এখানে অক্সিজেন, দেখো ও এর পার্সেন্টেজ আর কি, তাহলে কি হবে 16 ডিভাইডেড বাই কত 1 × 2 প্লাস 16 × 100, তাহলে কত আসে দেখো 16 ডিভাইডেড বাই 18 100, দেখো কত আসে, দেখো দেখো কত আসে 16 ডিভাইডেড বাই 18 × 100 কত 88.88%, তাহলে কত আসে 88.88%। এটা হচ্ছে আমাদের অক্সিজেন এর পার্সেন্টেজ, কি অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেন এর শতকরা সংযুক্তি, অক্সিজেনের শতকরা সংযুক্তি হতে এই 88.88%। সোডিয়াম ক্লোরাইডে দেখো তো, এখন যদি তুমি সোডিয়াম ক্লোরাইডে দেখো, জাস্ট আমি নিচে লিখি, সোডিয়াম ক্লোরাইডে যদি দেখো তো, সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের পার্সেন্ট কত, মানে শতকরা সংযুক্তি, তাহলে NaCl, তাই না, তাহলে এইখান থেকে আমরা কি নির্ণয় করবো, শতকরা সংযুক্তি, পার্সেন্ট ইজ ইকুয়ালস টু কিসের, ক্লোরিনের, তাহলে ক্লোরিনেরটা বের করবো না, জাস্ট ক্লোরিনের ভরটা তুমি উপরে বসাও, ক্লোরিন কত 35.5 না, 35.5, এটা তুমি উপরে বসাও 35.5, আর নিচে এই যে সোডিয়াম ক্লোরাইড পুরাটার ভর তুমি বসাও, সোডিয়াম ক্লোরাইড কত, সোডিয়াম হচ্ছে 23 প্লাস হচ্ছে 35.5 × 100 দাও, বাস, তাহলে কত আসে দেখো 35.5 ইন্টু সরি প্লাস 23 এত 58.5, তাহলে 35.5 ডিভাইডেড বাই 58.5 এত ইন্টু 100 হলে 60.68, 60.68 না 60.68%। তাহলে এটা হচ্ছে ভাইয়া কি ক্লোরিনের শতকরা সংযুক্তি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের শতকরা কত পার্সেন্ট থাকবে, এই যে 60% থাকবে, আর পানিতে অক্সিজেনের পরিমাণ থাকবে 88.88%। বুঝা গেছে, বুঝা গেছে। সো এটা আমরা কিভাবে বের করব, জাস্ট কি করব, যেই মৌলটার যৌগের মধ্যে যেই মৌলটার আমি পার্সেন্টেজ নির্ণয় করব, শতকরা সংযুক্তি নির্ণয় করব, ওইটার বরটা উপরে বসাইবো, আর নিচে কি বসাইবো, পুরো যৌগের বর বসাইবো, আর হচ্ছে ইনটু 100 দিয়ে দিব, বাস এটাই কাহিনী, এর বেশি কিছু না। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার তো কোনো কিছু নাই। সো এখন দেখো, এখন আমরা দেখি আমাদের পরের ম্যাথটা কি বলছে, যে সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের পার্সেন্ট কত, বের করতে পারবো না, ওইটা তুমি পজ করো, ভিডিও স্টপ করে ওইটা দেখো পারো কিনা। সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে কি বলছে অক্সিজেন, অক্সিজেনের, তাহলে আমরা যদি পার্সেন্ট বের করি তাহলে কি করব, এখানে অক্সিজেন দেখো কয়টা আছে, সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন কয়টা আছে দেখো 4টা আছে, তার মানে এখানে আমি 16 × 4 আমাকে দিতে হবে, কারণ কি অক্সিজেনে কিন্তু এই যে সালফিউরিক অ্যাসিডে কিন্তু অক্সিজেন আছে 4টা, দ্যাট মিন্স অক্সিজেনের পার্সেন্ট কত পার্সেন্ট আসবে, অক্সিজেনের যে পার্সেন্ট আসবে এটার 4 গুণ আসবে, কারণ হচ্ছে 4টা আছে, এজন্য আমরা 4 গুণ করে দিব সাথে সাথে। আর এখানে সালফিউরিক অ্যাসিড কত দেখো 2 প্লাস সালফার কত 32 প্লাস 16 × 4 × 100, তাহলে কত আসে দেখো 4 16 কত 64, 16 গুণ 4 64 64, আমরা এখানে বসাইলাম, এখানে কত হবে 2 প্লাস 32 প্লাস কত 16 মানে 64 আর কি 64 58 98 × 100, তাহলে কত আসে 64 ডিভাইডেড বাই 98 এত ইন্টু 100, 65.31 হবে, কত হবে 65.31, তাহলে অক্সিজেনে না সরি সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের কত পার্সেন্ট থাকবে 65.31% থাকবে, এত পার্সেন্ট, তাহলে অক্সিজেন কত থাকবে 65.31% থাকবে, এত পার্সেন্ট থাকবে অক্সিজেন। বুঝা গেছে, বুঝা গেছে ভাই তুমি কিভাবে মানে শতকরা সংযুক্তি নির্ণয় করবা, এটা কি কঠিন কিছু না, এখান থেকে যদি তোমাকে এমসিকিউ দেয় এসকিউ দেয় তুমি কি পারবা না, অবশ্যই তুমি পারবা, কেন পারবা না, এটা দেখো তো পারো কি না, ম্যাগনেসিয়াম সালফেট ইনটু কি 7 মোল পানি আর কি, তাহলে এটা আমরা মুছি, এখানে কি বলছে দেখো পানির পার্সেন্ট নির্ণয় করতে বলছে, কি আছে এখানে, এখানে আছে হচ্ছে
MgSO4 ইন্টু 7H2O। এটা কি বলছে ভাই? পানির H2O এর তুমি পার্সেন্ট নির্ণয় করতে। কি বলছে? এইটার পার্সেন্ট নির্ণয় করতে। এখন আমাদের সূত্র কি? এই যে টোটাল যে যৌগটা আছে, এই যে টোটাল যৌগ, এই টোটাল যৌগের মধ্যে তুমি একটু সূক্ষ্মভাবে খেয়াল করো, এই টোটাল যৌগের মধ্যে আমি এই অংশের পার্সেন্টেজ চাইছি আমার পানির। তাহলে যেইটার মানে পার্সেন্টেজ চাইছে, এটা কি হবে? পার্সেন্ট মানে কি? ওই মৌলটা বা ওই যৌগটা, ওই মৌল বা এখানে যৌগ দিতে পারো, ওই যৌগের ভর হবে উপরে। তাহলে পানির ভর উপরে হবে। পানি কয়টা আছে? এই যৌগে 7টা, তাহলে 7 ইন্টু কি? পানি কত? 2 প্লাস 16, 18। আর কি হবে এখানে? এখানে হবে টোটাল যে এইটার ভর ইন্টু 100। এটা 100টা আমরা একটু পড়ে দিই, কারণ এটা লম্বা হবে। ম্যাগনেসিয়াম কত? দেখো ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম কত হবে ভাইয়া? ম্যাগনেসিয়াম হবে আমাদের, ম্যাগনেসিয়াম 24 না? তাহলে 24 তুমি লিখো, 24 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস 16 গুণ 4 ইন্টু ইন্টু কত হবে? 7 প্লাস 7 7 ইন্টু কত হবে? 18 ইন্টু 100। সো এটা যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে কত আসে দেখো? 16 গুণ 2, 16 যোগ 2 18 গুণ 7, 7 গুণ 18 126 উপরে হবে, 126 নিচে কত হবে দেখো? 7 ছিল 64, এখানে 126। সো এখানে হবে 24 দাঁড়াও দেখি, 24 প্লাস 32 প্লাস 7 ছিল 64, 64 প্লাস এখানে কত পাইছি? 126, এই যে এটা 126 ইন্টু এটা, তাহলে কত হবে? 126 কত আসে দেখো? 246 ইন্টু 100। এখন তুমি যদি এটা বের করো তাহলে দেখো 126 ডিভাইডেড বাই 246 ইন্টু 100 কত আসে? 51.21। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 51.21%। তাহলে এখানে এই যে পানি H2O, এটা কত পার্সেন্ট থাকবে? 51.721%। সো দেখো এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে পানিতে কত পার্সেন্ট থাকবে? পানি কত পার্সেন্ট থাকবে? এই যুগে পানি থাকবে হচ্ছে 51.21%। সো ভাই দেখো তুমি খুব সহজে কিন্তু এই পার্সেন্ট গুলো বের করতে পারো না? কঠিন কিছু না, একদমই কঠিন না, সবকিছু ইজি। বাট তোমাকে শিখতে হবে, চর্চা করতে হবে বেশি। এটাই হচ্ছে তোমার কাজ এজ এ স্টুডেন্ট। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর এন্ড মোর। ওকে, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস এভরি ডে ইউ উইল ফরগেট এভরিথিং। ওকে, সো কি ইংলিশ বলে ফেলতেছি তাই না? টুকিটাকি পারি আর কি। সো দেখো তারপর হচ্ছে মানে না, আমি ইংরেজি পড়াইছি, সো আমি অনেককে ইংরেজি স্পিকিং শিখাইছি। সো ওই হিসাবে স্পিকিং সম্পর্কে কিছুটা ধারণা আছে। সো ওইটা আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি ইংরেজি স্পিকিং স্টুডেন্টদের শিখাই। সো ওইটা তোমাদেরকে বলবো, সমস্যা নেই, সময় আসলে অবশ্যই বলবো। এখন দেখো তোমাদেরকে এই যে এইটা দেখো, সেটা হচ্ছে Fe2O4 যৌগের মধ্যে, ধরো এই যৌগ আমি জানি না, এই যৌগের মধ্যে আয়রনের শতকরা সংযুক্তি 70% দেওয়া আছে। হ্যাঁ, বলছে এন এর মান নির্ণয় করো আর হচ্ছে যৌগটা কি এটা লিখো। সো এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। সো তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে এটা কঠিন, আসলে কঠিন না। যেই কনসেপ্ট তোমাকে শিখাইছি ওই কনসেপ্টের ভিতরই এটা আসে। সো এগুলো মনে করো যে কম্পারেটিভ এক্সামে দিতে পারে, বা যদি একটু কঠিন করে তোমাকেও দিতে পারে, যদি এসকিউ এ দেয় অথবা এমসিকিউ এ দিতে পারে কিনা জানি না, দিতেও পারে, সমস্যা নেই। এটা আমরা শিখি, দেখি কিভাবে শিখতে পারি। সো দেখো এখানে কি বলছে দেখো, বলছে আয়রনের শতকরা সংযুক্তি কত পার্সেন্ট? 70%। দ্যাট মিনস আমার পার্সেন্টেজ দেওয়া আছে কিসের? আয়রনের। দ্যাট মিনস আয়রন এটা কি হবে? উপরে হবে, কারণ আমরা ওই যেটা পার্সেন্ট বার করবো ওইটা কি উপরে থাকবে। এখন দেখো এখানে আমাকে যৌগ দেওয়া আছে কি? Fe2O4, এটা দেওয়া আছে না? এটা তো দেওয়া আছে। হ্যাঁ, সো এটার কত পার্সেন্ট? 70% হচ্ছে আয়রন। সো আমি জানি পার্সেন্ট সমান কি? পার্সেন্ট সমান আমি জানি কি উপরে কি হবে? যেইটার ভর, যেইটার শতকরা সংযুক্তি আমি বার করবো, এটার শতকরা সংযুক্তি তো দেওয়া আছে কার? আয়রনের। তাহলে কি হবে? এই যে Fe2 আর নিচে হবে কি? এই যে টোটাল যে Fe2O4 ইন্টু 100, এইটাই তো। তাহলে এখানে কি দেওয়া আছে? 70% দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে? Fe2 না, আয়রন কত? 26, 56 না, 56, তাইলে 56, তাহলে 56, 56 ইন্টু 2, এখানে কি আছে? 56 ইন্টু 2 প্লাস 16 ইন্টু, এইটাই তো। এটা কত পার্সেন্ট?
0%। তাহলে আমরা এক কাজ করি, ওইটাকে অদল বদল করে নিই। আমরা যদি আচ্ছা এটা এখানে লিখি, ধরো এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে 56 ইন্টু 2, তাহলে কত আসে দেখো, 56 ইন্টু 2 112, 112 প্লাস 16 n ইকুয়ালস টু, এখানে হবে 112 ডিভাইডেড বাই 0.7, 7% তো, 70% মানে কি 0.7, তাহলে 112 ডিভাইডেড বাই 0.7 কত আসে 160। তাহলে দেখো আমি যদি এখানে লিখি 112 প্লাস 16 n ইজ ইকুয়ালস টু 160, এটাকে আমি এই পাশে লিখলাম, সেটা কত 16 n ইজ ইকুয়ালস টু 160 মাইনাস কত 112। যদি আমি জাস্ট এটাকে ওই পাশে গেলে কি হবে, বিগ হয়ে যাবে, এটা তো প্লাস অবস্থায় আছে তাই না। তাহলে কত আসে দেখো 16 n ইজ ইকুয়ালস টু 112, 160 কত আসে মাইনাস 112, যদি আমি দিই 112 কত আসে 48 আসে 48। তাহলে এখান থেকে n এর মান আমি পাই না, n এর মান কত পাইবো 48/16, তাহলে 3 16 48 3, তাহলে n ইজ ইকুয়ালস টু 3। তাহলে n এর মান কত পাইছি ভাইয়া 3 পাইছি এখানে। তাহলে আমি কি বলতে পারি, আমাদের প্রথম আনসার n ইজ ইকুয়ালস টু 3। তাহলে যোগটা কি হবে, যোগ হবে কি Fe2 ও 3, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ। বুঝা গেছে ভাইয়া, বুঝা গেছে। দেখো এটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, হ্যাঁ একটু কঠিন মনে হতেই পারে। সো ওইটা কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো ঠিকঠাক মতো, তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি পারবা। আসলে এখানে যদি এনটা যদি এইখানে দিয়ে থাকতো, FEN যদি দেওয়া থাকতো, তাহলে তুমি পারতা কিন্তু পারতা, এটা আহামরি কঠিন না। এখন তো আমাদের মানে সর্বশেষ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, এটা হাইড্রোক্সাইড আর কি, হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালন করলে X যৌগ উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়, এক যৌগের সকল মৌলের শতকরা সংযুক্তি। তাইলে আমরা এখন দেখবো হচ্ছে, আমরা এখন কোনটা দেখবো ভাইয়া, আমরা একেবারে শেষটা দেখবো, যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কি বলছে দেখো, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটা আগে তোমাকে বুঝতে হবে যে কি বলছে, তোমাকে প্রশ্নে কি চাইছে, তোমাকে এইটা আগে বুঝতে হবে, যে বলছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 40 ডিগ্রি, আমাদের তাপমাত্রার দরকার নাই এখানে, বলছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটা, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করছে, ক্লোরিন গ্যাস চালন করছে, কি করছে Cl2 এর সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু খুব ভালো একটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট নামে একটা যৌগ তৈরি হয়। তো ওইটা যদি তুমি না জানো তাইলে তো খাইছো, কারণ এই প্রশ্নের উত্তরের প্রথম ধাপ হচ্ছে এই বিক্রিয়া তোমাকে পারতে হবে। আর কি উৎপন্ন হবে ভাইয়া, এই X যৌগ উৎপন্ন হবে, আর কিছু পানি উৎপন্ন হবে। তাহলে দেখো তো আগে তুমি এক কাজ করো, ধরো তুমি জানো না, দেখো এই দেখো এটা কিভাবে তৈরি করবা, দেখি পারি কিনা আমরা। দেখো ক্যালসিয়াম কি বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটা তো কি যোগ করবো ভাইয়া, প্লাস হচ্ছে Cl2, ক্লোরিন গ্যাস চালন করলে কি হবে বলছে, এখানে আমাদের পানি উৎপন্ন হবে H2O। এখন দেখো এখান থেকে কি গেছে, এখানে OH না, ক্যালসিয়াম আছে, আর হচ্ছে কি C2 প্লাস আর হচ্ছে OH মাইনাস, তাই তো। তাহলে এখানে H2O গেছে না, H2O গেছে। তাহলে আমরা যদি ধরো এটা এমনিতেই দিতেছি আর কি, ধরো এটা এইভাবে না, ধরো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে কয়টা আছে, একটা ক্যালসিয়াম আছে আর দুইটা হাইড্রোজেন আছে, তাই না। সো অলরেডি দুইটা হাইড্রোজেন চলে গেছে, আর গেছে কয়টা, একটা অক্সিজেন গেছে। এখান থেকে দেখো দুইটা হাইড্রোজেন গেছে আর একটা অক্সিজেন চলে গেছে। ক্লোরিন কিন্তু দুইটাই রয়েছে, আর অক্সিজেন কয়টা রয়েছে, একটা রয়েছে, তাই না। ক্যালসিয়াম একটা রয়েছে। এই যৌগটা মানে এই যে ধরো X যৌগ আমি জানি না, এটা নির্ণয় করবো কিভাবে, ধরো আমি পারি না, এটা তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে। বাট যদি না পারো তাহলে কি করবে, দেখো এখানে একটা অক্সিজেন চলে গেছে, দেখো এখানে দুইটা অক্সিজেন আছে না, দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেনে চলে গেছে, বাট অক্সিজেন রয়েছে একটা, ক্যালসিয়াম রয়েছে একটা, তাহলে ক্যালসিয়াম একটা রয়েছে, অক্সিজেন একটা রয়েছে, ক্লোরিন কয়টা রয়েছে, দুইটা রয়েছে, একটা ক্লোরিন, এইভাবে দিয়ে দিবা। যদি জাস্ট এই ব্র্যাকেটটা দিয়ে ওইভাবে দিতে পারো তাহলে এটা হয়ে গেছে। এটা কে বলে কি, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটাকে কি বলে, ক্যালসিয়াম বলছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আর কি। আচ্ছা নাম আর লিখলাম না, হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। দেখছো এইভাবে কিন্তু তুমি পারো। তাহলে এই হচ্ছে আমাদের X যৌগ। প্রথমে আমাদের কি করতে হবে, X যৌগটা আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে X। এখন X যৌগের কি বলছে, সকল মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলতে। তাহলে X যৌগের সকল যৌগের মৌলের শতকরা সংযুক্তি, ধরো তুমি ক্যালসিয়াম নির্ণয় করলা, ক্যালসিয়াম নির্ণয় করলে কি করবা, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম 20 20 দুগুণা 40, তাহলে উপরে হবে 40,
40 নিচে কত হবে 40 প্লাস এখানে কি হবে অক্সিজেন কত 16 প্লাস ক্লোরিন কত 35.5 না, তাহলে 35.5 যদি দাও তাহলে 71 আসে, দুইটা না কত আসে 35.5 ইন্টু 2 71, 71 ইন্টু 100 যদি দাও তাহলে কত আসে দেবো, এখানে তুমি লিখে ফেলো কত আসে, যদি ক্যালকুলেশন করো দেখবা কত আসে যে 40 না, তাহলে 40 যোগ 16 যোগ 71 কত আসে 127 না, 40 ডিভাইড বাই 127 ইন্টু 100 31.5 কত আসে ভাইয়া 31.51%। এটি হচ্ছে ক্যালসিয়াম। আমি যদি অক্সিজেন নির্ণয় করতে চাই তাহলে কি হবে, অক্সিজেন হচ্ছে কত 16, তাহলে এখানে হবে 40 যোগ কত 16 প্লাস 71 ইন্টু 100, তাহলে কত আসে দেখো জাস্ট কত দিবা 127 না, 16 ডিভাইডেড বাই 127 কত আসে ইন্টু 100 কত আসে, অক্সিজেন কত আসে, অক্সিজেন আসবে ভাইয়া কত 12 পয়েন্ট নি দেখি 40 যোগ যোগ কত 16 যোগ 71 71 127 না, তাহলে 16 ডিভাইড বাই 127 ইন্টু 100 12.59 12 পয়েন্ট কত ভাইয়া 12.59%। তা এখন যদি তুমি মানে ক্লোরিনটা যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে কি হবে ভাইয়া, জাস্ট এই দুইটারে যোগ করে ওইটা 100 থেকে এইটারে দুইটারে যোগ করে বিয়োগ করে দিলেই কিন্তু পাবা ক্লোরিন। ক্লোরিনের পার্সেন্ট কত হবে, জাস্ট আমি 100 মাইনাস, কারণ 100%ই তো থাকবে, তিনটা মিলেই তো 100%, তাই না, 100 মাইনাস 31.51 প্লাস 12.59 দেখো তো। আর যদি চাও তুমি ওই ঐকিক নিয়মই করতে পারো, আগেরটার মতো করতে পারো, সেটা কত 31 পয়েন্ট কত 51 যোগ 12.59 কত আছে 44.1 100 55.9, তাহলে এটা কত আসবে 55.9%। এটা হচ্ছে আমাদের ক্লোরিন। সো দেখো আমরা কিভাবে বের করলাম। এখন দেখো আণবিক সংকেত আর হচ্ছে কি ভাইয়া স্থূল সংকেত, এটার আগে কি করব আমরা কনসেপ্টটা বিল্ড আপ করবো। এখন আণবিক সংকেত কি আর স্থূল সংকেত কি দেখো, এই যে আণবিক সংকেত, হ্যাঁ আণবিক সংকেত, আণবিক সংকেত আরেকটা কি স্থূল সংকেত। এখন আণবিক সংকেত দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে ভাইয়া তোমার কোনো একটা যৌগের সঠিক সংকেত হচ্ছে আণবিক সংকেত, আর স্থূল সংকেত কি জাস্ট অনুপাতটা বোঝায়। স্থূল সংকেত কি ভাইয়া জাস্ট কি বোঝায়, স্থূল সংকেত হচ্ছে জাস্ট অনুপাতটা বোঝায়, কি বোঝায় অনুপাতটা বোঝায়। তো আণবিক সংকেতটা কি ভাইয়া, আণবিক সংকেত হচ্ছে যৌগের প্রকৃত সংকেত, আর স্থূল সংকেত কি যেটা হচ্ছে তোমার অনুপাত নির্দেশ করে। যেমন ধরো আণবিক সংকেত হচ্ছে অণুতে পরমাণুর মানে প্রকৃত সংখ্যা এখানে প্রকাশ করবে, আর এখানে কি করবে অনুপাতটা প্রকাশ করবে। যেমন আমরা দুইটা এক্সাম্পল নেই, যেমন ধরো C2H6, এটাকে আমরা কি অনুপাতে ভাগ করতে পারি দেখো তো, এটাকে দ্বারা এটাতে সরি এইটাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কি হচ্ছে CH কি 3 গুণা 6 না, তাহলে এখানে কি হবে 3 হবে, CH3 হবে। সো তাহলে দেখো এই হচ্ছে আমাদের আণবিক সংকেত, যেটা প্রকৃত সংকেত মানে পরমাণু সঠিক কি বোঝাচ্ছে আমাদের সংখ্যা বোঝাচ্ছে, আর এখানে জাস্ট অনুপাতটা বোঝাচ্ছে। আবার আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে C6H12O6, দেখো C6H12O6, এখন এইটা হচ্ছে আমাদের ভাইয়া আণবিক সংকেত। এখন এইটার অনুপাতটা কি হতে পারে দেখো, আমরা যদি এইটাকে 6 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, প্রত্যেকটা থেকে CH2O এইটা হবে। দেখো এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু এই যে আমাদের প্রকৃত যে আণবিক সংকেত এটা কিন্তু পাচ্ছি। তার মানে কি এই যে আণবিক সংকেতটা এইটা আমাদের যৌগের প্রকৃত সংকেতকে বোঝাচ্ছে, আর স্থূল সংকেত যেটা এটা আমাদের অনুপাতকে বোঝাচ্ছে শুধু। এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা প্রকৃত
নাম্বারগুলো পাবো, মানে পরমাণু সংখ্যা প্রকৃতটা পাবো, আর এখানে জাস্ট অনুপাতটা পাবো। দেখো এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। এটাকে যদি আমরা 6 দ্বারা মানে 6 দ্বারা ভাগ করি, সরি 2 না তো, আয় হায়, 6 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা প্রকৃতটা পাবো, তাই না? সো এখানে আমরা কি করবো ভাইয়া, 6 দ্বারা গুণ করবো। হ্যাঁ, এটা একটু মিস্টেক হয়ে গেছে, তাই না? দেখো আমরা আরেকটা দেখি, আরেকটা হচ্ছে যেমন C4H10 যদি দেখি আমরা, দেখো C4H10 এইটাকে যদি ভাইয়া তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, দেখো C2H5 পাচ্ছ, তাই না? তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত আর এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। বুঝা গেছে? বুঝা গেছে। এখন আমরা আরেকটা দেখি, যেমন ধরো C6H6, আরেকটা হচ্ছে এখানে যদি আমরা আরেকটা লিখি সেটা হচ্ছে C2H2। এখন এইটার আণবিক স্থূল সংকেত, দুইটার কিন্তু স্থূল সংকেত একই হতে পারে, মানে স্থূল সংকেত কিন্তু একাধিক মানে আণবিক সংকেতের একই স্থূল সংকেত হতে পারে, এটা একটু মাথায় রাখবা। যেমন এখানে দেখো, এখানে যদি তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে এটা কি পাবো, CH পাবা। আবার এটারে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে এইটার CH পাইবা। তার মানে এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগের স্থূল সংকেত কিন্তু একই, দুইটা যৌগের দেখো স্থূল সংকেত কিন্তু একই, বাট আণবিক সংকেত ভিন্ন। কারণ কি, আণবিক সংকেত দ্বারা আমাদের ওই যৌগের প্রকৃত পরমাণু সংখ্যাকে আমরা খুঁজে পাই, আর হচ্ছে প্রকৃত সংকেতটা আমরা লিখতে পারি। সো এই হচ্ছে স্থূল সংকেত, এই হচ্ছে আণবিক সংকেত। এখন দেখো এখানে যখন আমি 2 দ্বারা গুণ করব তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে সংকেত সেটা কিন্তু পাচ্ছি না, পাচ্ছি। এখানে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে আমাদের প্রকৃত যে আণবিক সংকেত এটা পাচ্ছি, আর এখানে যদি আমরা ভাইয়া 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি। তার মানে এখানে একটা নাম্বার পাচ্ছি না আমরা, এখানে একটা স্বাভাবিক একটা নাম্বার পাচ্ছি। দেখো স্বাভাবিক নাম্বার যেটা, যেমন 2 6 2, এইটি হচ্ছে আমাদের n ভাইয়া। যখন আমরা সূত্রটা লিখবো তখন বুঝতে পারবা যে এটাই হচ্ছে n। সো দেখো আমরা সূত্রটা একটু লিখি। আমরা জানি কি, আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, আমরা এইটা লিখতে পারি যে আণবিক সংকেত, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে লিখো, আণবিক সংকেত সমান সমান কি লিখতে পারি, দূর সংকেত ইজ ইকুয়ালস টু n ইন্টু স্থূল সংকেত। হ্যাঁ, স্থূল সংকেত। এখন দেখো ভাইয়া, এই যে n, হ্যাঁ এই যে n, এই nটা কি, এই যে 2, দেখো এই যে স্থূল সংকেতের সাথে যদি আমরা এই 2টা গুণ করি তাহলে কি পাচ্ছি, আমরা আণবিক সংকেত পাচ্ছি না? তাহলে এই nটা কি, এই 2, এই nটা কি ভাইয়া, এই 2। তারপর দেখো এই স্থূল সংকেতের সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কি পাচ্ছি, আমাদের আণবিক সংকেত পাচ্ছি। তার মানে এই 6টা কি, এই 6টা হচ্ছে এই n। বুঝা গেছে? জাস্ট এই n, এই দুইটা কি, এই n। তার মানে কি, আমরা এই সূত্রটা মনে রাখবো যে আণবিক সংকেত ইজ ইকুয়ালস টু n ইন্টু স্থূল সংকেত। সাথে সাথে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, তাহলে আমাদের এই যে ম্যাথগুলা এগুলা করতে মনে করে যে একেবারে কি বলবো, এটাকে ন্যানো সেকেন্ড লাগবে, অত সময় লাগার তো কথা না। তাহলে এইখানে আমরা যেটা পাবো, আরেকটা লিখবা হচ্ছে আণবিক ভর, কি আণবিক যে ভরগুলো আছে, আণবিক ভর, হ্যাঁ আণবিক ভর ইজ ইকুয়ালস টু n ইন্টু স্থূল সংকেতের ভর। হ্যাঁ, কি লিখবা, স্থূল সংকেতের ভর। জাস্ট এইটা মাথায় রাখো, খাতায় রাখো, স্থূল সংকেতের ভর। তাহলে দেখবা পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, দিল সে পানি পানি হয়ে যায়গা। এই স্থূল সংকেতের ভর আর হচ্ছে আণবিক ভর, n এখানে থাকবে, এই nটা আমরা বার করব, এখানে দিয়ে দিব, তাহলে আমাদের আণবিক সংকেত হয়ে যাবে। এখন দেখো আমাদের আর কিছু লাগবে কনসেপ্ট, না আমাদের আর কোনো কনসেপ্ট লাগবে না। এই কনসেপ্ট দিয়ে আমরা আণবিক সংকেত, স্থূল সংকেত, সকল সংকেতই বের করে ফেলতে পারবো। তবে হ্যাঁ, আমাদের কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে যখন আমাদের পার্সেন্ট দিবে আর কি। সো ওইটা আমরা ওই মেতে আসলে দেখবো। তো আগে আমরা এই কনসেপ্ট থেকে আমরা আগে একটা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবো আমাদের যে কাহিনী কোন জায়গায় আছে। এখন দেখো আমাকে প্রথম প্রশ্নই বলছে একটি যৌগের আণবিক ভর দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া, আণবিক ভর। কি দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর কত, 90 দেওয়া আছে। আর কি বলছে, এর স্থূল সংকেত দেওয়া আছে। স্থূল সংকেত কত ভাইয়া, স্থূল সংকেত হচ্ছে CH2, স্থূল সংকেত দেওয়া আছে। হ্যাঁ, স্থূল সংকেত কত, স্থূল সংকেত কত,
CH2 এইটা দেওয়া আছে, বলছে আমাকে কি আণবিক সংকেত নির্ণয় করতে। পারবো না? কিভাবে পারবো দেখো, আমরা জানি কি আণবিক ভর, এই যে একটু আগে লিখছি, আণবিক ভর ইজ ইকুয়ালস টু n ইনটু স্থূল সংকেত, স্থূল সংকেতের ভর কিন্তু, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো, আণবিক ভর, আণবিক ভরটা আমি লিখি বাংলায়, আণবিক ভর ইজ ইকুয়ালস টু n ইনটু স্থূল সংকেতের ভর, স্থূল সংকেত, জাস্ট এটা লিখলাম আর কি, স্থূল সংকেত। আণবিক ভর কত, 90 ইজ ইকুয়ালস টু n ইনটু স্থূল সংকেতের ভর কত, c কত, কার্বন 12, হাইড্রোজেন 1, অক্সিজেন কত, 16 গুণ 2, 16 দুগুণা 32, তাই না? তাহলে এটা কত আসে দেখো, 90 ইজ ইকুয়ালস টু n ইনটু 12 প্লাস কত আসে দেখো, এখানে আমরা একবারে যোগ করে দেই, কত আসে 16 গুণ 2 মানে 32, 32 যোগ 1 যোগ কত 12, কার্বন 12, 45, তাই না? কত আসে 45। তাহলে n কত আসে দেখো, n কে আমরা যদি বের করতে চাই তাহলে 90 ডিভাইডেড বাই 45, এটা তো বুঝতে পারতেছো না? তাহলে কত, 45 দুগুণা 90, তাহলে 2, তাহলে n এর মান কত ভাইয়া 2 আসছে। তাহলে এখন আণবিক সংকেত কি কঠিন কিছু? আণবিক সংকেত কি কঠিন? দেখো তো, আমরা যদি, আচ্ছা এটা মুছে ফেলি, হ্যাঁ, আণবিক সংকেত মানে কি, আণবিক সংকেত মানে কি, আণবিক সংকেত মানে কি, আণবিক সংকেত হচ্ছে, আণবিক সংকেত কি n ইনটু স্থূল সংকেত, n স্থূল সংকেত কি, এই যে স্থূল সংকেত কই, এই যে CHO2, তাহলে n এর মান বসাও, n কত 2, CHO2, তাহলে কত আসে C2H2O4, এই হচ্ছে আমাদের আণবিক সংকেত। তাহলে আমরা কি আমাদের আণবিক সংকেত পাইছি? আমাদের আণবিক সংকেত হচ্ছে C2H2O4, এই হচ্ছে ভাই আমাদের আণবিক সংকেত। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুব ইজি ছিল। এখন আমরা সেকেন্ডটা দেখবো, সেটা হচ্ছে একটি যৌগের মধ্যে কার্বনের পার্সেন্ট দেওয়া আছে। দেখো পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব? দেখো পার্সেন্ট থেকে আমাদের কিন্তু অনুপাত বের করতে হবে, তারপরে ওইখান থেকে আমাদের মানে স্থূল সংকেতটা বের করতে হবে। পার্সেন্ট থেকে আমরা স্থূল সংকেত বের করব, তারপরে এই যে আণবিক ভর দেওয়া আছে তারপরে কিন্তু আমরা আণবিক সংকেত বের করে ফেলতে পারবো। তো চলো দেখি আমরা কিভাবে বের করব। সো দেখো ভাইয়া, দেখো এগুলা কিন্তু তোমার আসবে, কিন্তু সিকিউতে আসবে, অবশ্যই মাথায় রাখো, এগুলা সিকিউতে আসবে। এখান থেকে কমেন্ট পড়ে যেতে পারে, এখানে কিন্তু তোমাদের সিকিউর কোয়েশ্চেন কিন্তু আছে, এটা বোর্ড কোয়েশ্চেনে আসা প্রশ্ন, এগুলা কিন্তু মানে টেস্ট পেপার থেকে নেওয়া। সো অবশ্যই এটা ইম্পর্টেন্ট। এখন একটি যৌগের কার্বনের পার্সেন্ট দেওয়া আছে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমাকে এই যে পার্সেন্ট যেগুলো আছে না, ওগুলাকে প্রত্যেকটা নিজ মানে পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা, ভাগ করে তুমি স্থূল সংকেত, আচ্ছা স্থূল সংকেত নির্ণয় দেবো কিভাবে? প্রথম ধাপ হচ্ছে, দেখো ভাই প্রথম ধাপ কি, প্রথম ধাপ যেটা হচ্ছে এই যে কার্বনের পার্সেন্ট কত দেওয়া আছে দেখো, 40% দেওয়া আছে না? এখন তুমি কি করবা, কার্বনের এই যে পার্সেন্টকে তুমি তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা, এটা হচ্ছে প্রথম ধাপ কি, কার্বনকে 40% না, ওটাকে তার আণবিক ভর যেটা আছে পারমাণবিক ভর ওটার দ্বারা ভাগ করো, কত কার্বন কত 12 দ্বারা ভাগ করো। তারপর কি আছে, হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন কত পার্সেন্ট দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে ভাইয়া 6.71%, তাই তো? এই যে হাইড্রোজেনকে তুমি কি করবা, এইটা 6.71 মেবি 6.71, এটাকে 1 দ্বারা ভাগ করো। তারপর কি আছে, অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন হতো 53% ওইটাকে তুমি কি করবা, অক্সিজেন তো, অক্সিজেন কত 16 দ্বারা ভাগ করো 53.3। সো যদি ভাগ করো তাহলে দেখো তো কত পাচ্ছি আমরা, ভাগ করো হারি আপ, কত 40 ডিভাইডেড বাই 12, 3.33, 6.71, হাই কি লিখছি 6.71, এখানে কত আসবে 16 দ্বারা যদি ভাগ করো ফিরছে 3.33 আসবে, মানে আবার আর কি 3.33। এখন এটা হচ্ছে কি প্রথম ধাপ, তোমার যদি এরকম পার্সেন্ট যদি দেওয়া থাকে প্রথম ধাপ স্থূল সংকেত নির্ণয়ের ক্ষেত্রে। এখন দ্বিতীয় ধাপ কি দেখো, দ্বিতীয় ধাপে এই যে সংখ্যাগুলো আসছে না ভাইয়া, এখানে যেটা সবচাইতে ছোট ওইটা দ্বারা তুমি প্রত্যেকটাকে ভাগ করবা, মানে সিম্পলিফাইড করা আর কি, মানে সহজ করা, অনুপাতগুলোকে সহজ করা। তাহলে অনুপাতগুলোকে যদি তুমি সহজ করো, কার্বন সবচাইতে ছোট হচ্ছে 3.33, তাহলে কার্বনকে তুমি 3.33 দ্বারা
ভাগ করো, তাহলে কত আসে? 1 আসে। হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হবে, হাইড্রোজেন কত? 6.71 কে তুমি 3.33 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 গুণা 4 2 আসবে। আর এটাকে সেম অক্সিজেনের ক্ষেত্রেও 3.33 তুমি এইভাবে লিখবা, 331 আসবে। তাহলে স্থূল সংকেত কত পাচ্ছি আমরা? স্থূল সংকেত পাচ্ছি, স্থূল সংকেত হচ্ছে CH2O। এটি হচ্ছে আমাদের স্থূল সংকেত, কারণ কার্বন হচ্ছে 1, হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন 1। এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। এখন আমাদের কি বলতেছে? আণবিক সংকেত নির্ণয় করতে। আণবিক ভর দেওয়া আছে আমাদের। এখন আমরা কোথায় লিখব? আমরা আচ্ছা ধরো আমরা এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি, এখানে দেখা যাবে। হ্যাঁ তাহলে এখানে যদি আমরা লিখি, ধরো এখানে লিখলাম, হ্যাঁ এখন এখানে যদি লিখি, দেখো আণবিক ভর আমরা জানি কি, আণবিক ভর ইকুয়ালস টু n ইন্টু স্থূল সংকেতের ভর। এটাই তো জানি। আণবিক ভর কত দেওয়া আছে? 60 ইজ ইকুয়ালস টু n ইন্টু স্থূল সংকেতের ভর। স্থূল সংকেত কত? কার্বন 12 প্লাস হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2 প্লাস অক্সিজেন কত? 16। এটা যদি যোগ করো তাহলে কত আসে দেখো? 60 ইজ ইকুয়ালস টু n ইন্টু কত আসে দেখো? 12 যোগ 2 কত? 14, 12 প্লাস 2 প্লাস 16 16, 30 আসে। কত আসে? 30। তাহলে n ইজ ইকুয়ালস টু কত হবে? 30 দ্বারা যদি ভাগ করো তাহলে 2 হবে। কত হবে ভাইয়া? 2 হবে। n কত? 2 না? 30 দুগুণা 60। তুমি জাস্ট ডান পাশে এনে ভাগ করে দাও, তাহলে n2। তাহলে আমরা আণবিক সংকেত সমান কি জানি? আমরা আণবিক সংকেত এখানে কি দেখা যাবে? দেখা যাবে না? ওকে, আণবিক সংকেত কি? আণবিক সংকেত কি? m ইন্টু স্থূল সংকেত n ইন্টু কি? CH2O। এটা তো, তাহলে n এর মান কত? 2। তাহলে যদি তুমি 2 বসাও, 2 ইন্টু CH2O, তাহলে এটা কি আসে দেখো? এটা আসে হচ্ছে ভাইয়া C2H4O2। এটাই হচ্ছে আমাদের আণবিক সংকেত। বুঝা গেছে? C2H4O2 এই হচ্ছে ভাই আমাদের আণবিক সংকেত। হো, কনসেপ্ট কি বোঝা গেছে? পারবো আমরা? এসএসসি এক্সামকে মানে এসএসসি এক্সামকে কি আমরা খাপাইতে পারবো? খুব দিতে পারবো না? এই ক্লাস করতে পারলে খুব দিতে পারবা, একবারে ভালোভাবে খুব দিতে পারবা। তারপরে দেখো, যদি নাইট্রোজেনের অক্সাইডে 21 গ্রাম নাইট্রোজেন এবং 36 গ্রাম অক্সিজেন বিদ্যমান থাকে, অক্সাইডের স্থূল সংকেত নির্ণয় করো। আচ্ছা, আমাদের কি বলতেছে? এটা হচ্ছে স্থূল সংকেত নির্ণয় করতে চাইছে। তার মানে কি করতে হবে? আমাদেরকে পার্সেন্ট বের করতে হবে। পার্সেন্ট বের করে আমরা এটা করতে হবে। দাঁড়াও দেখি, আমরা এটা খুব সহজে করে ফেলতে পারবো। সো আমাদের কি বলতেছে দেখো, এটা পার্সেন্ট বের করলেই হয়ে যাবে আমাদের। এখন পার্সেন্ট বের করা তো আমরা গত ক্লাসে শিখছিলাম। এই একই হুডি দিয়ে 4টা ক্লাস নিয়ে নিতেছি। ভাইয়া ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে সেটা তো বুঝতেই পারতেছো। শীতের সিজন, ঠান্ডা তো লাগবেই, তাই না? সো এখন দেখো, আমরা যদি পার্সেন্ট নির্ণয় করি তাহলে কি করব দেখো, আমরা এটা দেখি পার্সেন্ট যদি নির্ণয় করি, খুব ভালোভাবে শিখাইছিলাম ওইটা। পার্সেন্ট কিভাবে নির্ণয় করবা? ধরো কি বলছে, নাইট্রোজেনের অক্সাইড মানে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের পরিমাণ কি? 21 গ্রাম। দ্যাট মিনস আমাদের কি চাইছে? পার্সেন্ট যদি বের করি, পার্সেন্ট অফ নাইট্রোজেন যদি বের করি তাহলে কি বের করবো? 21 দাও, আর হচ্ছে কি নাইট্রোজেনের অক্সাইড মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সাইডের স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তাহলে দেখো, নাইট্রোজেনের অক্সাইড বলতে কি, নাইট্রোজেন আছে অক্সিজেন আছে, দুইটা মিলেই তো আমাদের এটা তৈরি হচ্ছে। দ্যাট মিনস নাইট্রোজেনের অক্সাইডে নাইট্রোজেন জাস্ট এটা থাকবে উপরে। কারণ কি দেখো, আমি নাইট্রোজেনের পার্সেন্ট বার করতেছি, টোটাল যৌগের মধ্যে আমি কি বের করতেছি? নাইট্রোজেনের পার্সেন্ট বের করতেছি। তাহলে এখানে যেটা হবে 21 প্লাস হবে 36। এই হচ্ছে আমাদের এই যে স্থূল সংকেতের যে যৌগ যেটা আছে না, এটা এই হচ্ছে তার ভর ইন্টু 100 দিয়ে দেও, বাস পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্ট দেওয়া লাগবে না, 100 দাও, তাহলে কত আসে দেখো। এটা যেটা আসবে এটাই হচ্ছে পার্সেন্ট। কত আসে দেখো, ওকে 21 ডিভাইডেড বাই কত? 57 হবে মনে হয়। দেখি, 21 প্লাস 36 57 না, 21 ডিভাইড বাই 57 তো 200 36.84 কি 36.84%। এইটা তারপর কি বলছে ভাইয়া? অক্সিজেন না,
পার্সেন্ট অফ অক্সিজেন যদি আমরা বের করি তাহলে অক্সিজেন কত 36 না 36 ডিভাইডেড বাই 21 প্লাস 36 ইন্টু 100 ইকুয়াল টু কত দেখো 36 না তাহলে 36 ডিভাইডেড বাই কত 57 কত আসে 63.51 এটা আমি এইভাবে বের না করেও যদি আমি 100 থেকে এটা বিগ দিয়ে দিতাম তাহলে কিন্তু পাইতাম না ইজিলি পাইতাম তারপরে এইভাবে দিছি আর কি এখন দেখো এখন আমরা কি করব আমরা যদি স্থূল সংকেত নির্ণয় করতে চাই তাহলে ওই পার্সেন্টকে কি করব তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব নাইট্রোজেন 36.84 ডিভাইডেড বাই কত নাইট্রোজেন কত 7 মাস 7 গুণ 14 দ্বারা ভাগ করো 40 তাহলে কত আসে দেখো 36.84 ডিভাইডেড বাই কত 14 2.63 না এটা দ্বারা যদি আমরা ভাগ করি এখন দেখো আমরা যদি অক্সিজেনেরটা নির্ণয় করতে চাই আমরা কালো কালি দিয়ে লিখি অক্সিজেনটা নির্ণয় করতে চাই তাহলে কি করব 63.51 এটা পার্সেন্ট হ্যাঁ 51 অক্সিজেন কত 16 না 16 দ্বারা ভাগ করো তাহলে কত আসে দেখো কত 63.15 ডিভাইডেড বাই 16 কত আসে 3.94 এখানে আসবে হচ্ছে ভাই 3.94 এটা আসবে এখন প্রত্যেকটাকে কি করব যেটা সবচেয়ে ছোট ওইটা দ্বারা ভাগ করব তাহলে এখানে ছোট কোনটা নাইট্রোজেনের ওইটা তাহলে নাইট্রোজেনের ওইটার যদি তুমি 2.63 কে 2.63 দ্বারা ভাগ করো তাহলে কি পাবা 1 পাবা এটাকে ভাগ করলে কত পাবা 3.94 কে যদি তুমি 2.63 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা দেখো এখানে আমরা একটা অনুপাত পাবো অনুপাত হচ্ছে 2.3 পাবো আমরা 3/2 মেবি হ্যাঁ 3/2 পাবো তাহলে এখন আমরা যদি স্থূল সংকেত নির্ণয় করতে চাই স্থূল সংকেত কি হবে n/o is equals to 1/3/2 তাহলে এটাকে কি হবে এই পাশে গুণ করে নিয়ে আসলে n2o3 এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত বুঝা গেছে জাস্ট ওইটাকে এই পাশে গুণ করে নিয়ে আসবা তাহলে আমরা পাবো এইটা n2o3 এটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত সো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা কিভাবে করছি খুবই ইজি প্রথম কাজ হচ্ছে এই মানে আমাদের পার্সেন্ট নির্ণয় করা আমরা তো পার্সেন্ট নির্ণয় করা আগের ক্লাসে শিখছিলাম এখনো দেখাইছি যে জাস্ট যেইটার পার্সেন্ট তুমি নির্ণয় করবা ওইটার বর তুমি উপরে রাখবা আর টোটাল যোগের বর নিচে রাখবা ইনটু 100 দিয়ে দিবা তো এখান থেকে আমরা পার্সেন্ট পাবো পার্সেন্ট পাইলে ওই পার্সেন্টকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে যে সংখ্যাটা পাইবো ওইটাকে আমরা যেটা ছোট সংখ্যা ওইটা দ্বারা ভাগ করে আমরা অনুপাতকে সিম্পল করে নিয়ে আসবো সহজ করে নিয়ে আইসা আমরা দশমিকে না এইভাবে রাখবো এইভাবে রাখার পর আমরা জাস্ট অনুপাতটা বসায় দিব তাহলে আমরা যেটা পাবো এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার এখন দেখো আমাদের লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে একটি হাইড্রোকার্বন যৌগে কার্বনের শতকরা 80 ভাগ এবং আণবিক ভর দেওয়া আছে এত এবং হাইড্রোকার্বনটির আণবিক সংকেত নির্ণয় করো এটাকে তোমার উপর ছেড়ে দিব নাকি আমি করে দিব আচ্ছা আমি করে দিব তার আগে তুমি একটা কাজ করো ভিডিওটা স্টপ করছো এখন ট্রাই করো সো আশা করি তোমরা চেষ্টা করছো ভিডিও স্টপ করে সো এখন দেখো আমার সাথে মিলাও যে এটা কিভাবে হচ্ছে দেখো একটা হাইড্রোকার্বন যৌগ বলছে তার মানে কি বুঝতেছো হাইড্রোকার্বন কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে হাইড্রোকার্বন বলে এটা হচ্ছে তোমাদের এসএসসি খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের পড়া যেটা হচ্ছে হাইড্রোকার্বন এটা খুব ভালোভাবে শিখাইছিলাম ওইখানে একটা ফুল প্লেলিস্ট আছে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়কে ফিল করতে চাও কেমিস্ট্রি এসএসসি কেমিস্ট্রিতে তাহলে তুমি ওই ক্লাসগুলো দেখো তাহলে দেখবা যে হাইড্রোকার্বন কি ওটা তুমি অটোই বুঝে যাইবা হাইড্রোকার্বন মানে হচ্ছে ভাইয়া কার্বন আর কি থাকবে হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত দ্যাট মিন্স এখানে কার্বন আছে হাইড্রোজেন আছে দেখো কি বলছে শতকরা কার্বনের শতকরা 80 ভাগ আছে যোগে কার্বন আছে কত ভাগ 80 ভাগ দ্যাট মিন্স কার্বন কত 80% তাহলে হাইড্রোজেন কত 20% এটাই তো বোঝাচ্ছে তাই না কার্বন কত 80% আর হাইড্রোজেন কত 20% তাহলে আমরা কি করব আমাদের প্রথম কাজ হচ্ছে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করো কত কার্বন 12 তাহলে কত আসে এটা কত 20/1 তাহলে এটা 20 আর এটা কত 4/80 নাকি কি বলি 80 ডিভাইডেড বাই 12 6.67 হ্যাঁ
6.67। এখন তুমি এক কাজ করো, এই কার্বনকে 6.67 দ্বারা ভাগ করো, কারণ এটাই তো ছোটটা দ্বারা ভাগ করবা, তাহলে কত আসে 1। আর হাইড্রোজেনকে যদি ভাগ করো তাহলে কত আসে 20 না, 20 ডিভাইডেড বাই 6.67, তাহলে কত আসে দেখো। এটা কাছাকাছি মান আসবে, কাছাকাছি মান আসবে। তো এটা আমাদের কাছাকাছি মান আসবে, তাই না? 20 ডিভাইডেড বাই 6.67 না, কত আসে 2.99.8, মানে এটা আমরা 3 ধরতে পারি। হ্যাঁ, 3 ধরতে পারি, 3। তাহলে এটার স্থূল সংকেত কি? CH3। এখন আমাকে কি বলছে? আণবিক ভর দেওয়া আছে। সো আমরা কি জানি? আণবিক ভর কত? আমি আর লিখলাম না, জাস্ট এখানে কি লিখবা? আণবিক ভর হচ্ছে 30 ইজ ইকুয়ালস টু n ইনটু স্থূল সংকেত না CH3, মানে এইটার ভর। এখন এখানে হচ্ছে 30, এখানে কি হবে? n ইনটু কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন কত? 3 না, 3টা হাইড্রোজেন 3, তাহলে 12 আর 3 কত? 15। 30 ইজ ইকুয়ালস টু n ইনটু 15, নাকি 13 14 15, 15ই তো। এইটাও পারি না, না? তাহলে কত আসে দেখো, তাহলে কত? হাই, তাহলে 2, n এর মান কত আসবে? 2 আসে। তাহলে n এর মান কত দেখো, তার মানে কি আমি মেথে খুব উইক না কিন্তু। তাহলে এটা কত? এটা হচ্ছে n হচ্ছে 2 আসে। তাহলে আমাদের স্থূল সংকেত কি হবে? সরি, স্থূল সংকেত তো পাইছি, আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত মঙ্কেত না কিন্তু সংকেত, হ্যাঁ আণবিক সংকেত n ইনটু কি? স্থূল সংকেত n ইনটু, সরি হাই রে, n ইনটু কত? CH3। এখন n এর জায়গায় কত? 2 বসাও, 2 ইনটু CH3 যদি বসাও তাহলে কি হবে? C2H6। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ইথেন। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, কিভাবে? CH3। হাই, এটা ইথেন না তো, এটা হচ্ছে ইথিন। না, এটা ইথিন, এটা। সো এটা দেখা যায় না, তাহলে এটা কি হবে ভাইয়া? 2 ইনটু CH3। হ্যাঁ, তাহলে এটা nটা আমরা এখানে লিখি, হ্যাঁ n ইজ ইকুয়ালস টু 2 পাইছিলাম। হ্যাঁ, আর তাহলে এটা কি? এটা হবে C2H6, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর কি, এইভাবে। সো অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা এইটা কিভাবে করলাম। সো আশা করি এই আণবিক সংকেত, স্থূল সংকেত নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, থাকার তো কোথাও না, যদি তুমি ক্লাসটা ঠিকঠাক মতো করো। আর যদি ভাই কোনো স্লিপিং মিস্টেক অথবা ক্যালকুলেশনে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। বি পজিটিভ, ওকে? ভুল হতেই পারে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তার আগে বলে নেই, এই ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করবা, কারণ হচ্ছে SSC 26 যারা আছে তাদেরকে একটা বেস্ট প্রিপারেশন যাতে ফ্রিতে এখান থেকে নিতে পারো, ওইটার সর্বোচ্চ আমি চেষ্টা করতেছি। সো দেখো, এই যে পেজগুলো লিখতে কিন্তু ভাইয়া অনেক কষ্ট হয়। সো অবশ্যই ওই কষ্টের প্রতিদান হিসেবে তুমি ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা আর কমেন্ট করবা। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।